মেয়ে, তুমি চাইলে আমি তোমার সব সমস্যার সমাধান করতে পারি। প্রাপ্তির দৃষ্টি তীক্ষ্ণ হলো, বাঁ হাতের উপর কপাল ঢাকনা দিল। কিছু সময় অপলক দৃষ্টিতে চেয়ে বলল, আপনি নিজের জীবনের সমস্যা সমাধান করছেন, এটাই অনেক। আপনার ওই মোলায়েম কাঁধে আমার সমস্যাগুলো না নিলেও চলবে। প্রাপ্তির তাচ্ছিল্য মিশ্রিত কথা শুনে অয়ন ফিচেল হাসল। ফর্সা কপাল ঢেকে আছে মসৃণ চুলের ছায়ায়। অয়ন নিজের দুহাত দিয়ে চুলগুলো ঠেলে পেছনে ফেলল। তারপর হাতাটা গুটাতে গুটাতে মোলায়েম স্বরে বলল, আমাকে হেও করছো মেয়ে, করো করো, আমি রাগ করব না। শখের নারীর কাছে পুরুষদের একটু ভেড়া সাজতে হয়, সেখানে তুমি তো আমার ভালোবাসা। তোমার তাচ্ছিলের মধ্যেও ভালোবাসা ভালোবাসা ঘ্রাণ আছে। তবে আমার কথাটা আমলে নিলে তোমার লাভই হবে। এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য। আমার আবার কালে ভাদ্রে মানুষের উপকার করতে ইচ্ছে করে। ভেবেছিলাম তোমার অর্থনৈতিক সমস্যা সমাধান করি। যাকগে, তোমার ইচ্ছে, ফ্রি সাহায্য নিলে নাও, নয়তো মুড়ি খাও। প্রাপ্তি দাঁত কিরমির করে বলল, আপনার নাটকটা থামাবেন কবে শুনি? জাস্ট গা জ্বলে। ইহা নাটক নয় ভালোবাসা, এ আমার শুদ্ধ প্রেম। তাই প্রেমের উৎপত্তি কি করে হলো? আমার গা ময়লা, আমার পায়ে চাকা উঠলে চাকা ময়লা হবে, আমি তেলা পোকা, কত কিনা শুনলাম। তা সেই তেলা পোকা থেকে এখন ভালোবাসা হয়ে গেছি। আরে আম খাও না, গুটি গুনছ কেন? শোনোনি কখনো প্রেম অন্ধ হয়? আমার কেসে প্রেম ও প্রেমিক দুই অন্ধ, আর জীবে প্রেম মহৎ ধর্ম। প্রাপ্তির চোখ ঘোরালো, গাল ফুলিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর শান্ত স্বরে বলল, আপনার ভালোবাসাবাসীর ঢং শেষ করে ফুটুন। আপনার থেকে সাহায্য নেবার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। ছি ছি ছি, এভাবে বলে কেউ? আমি তো ভাবলাম তুমি আমার হার্ড ডিস্ক আর আমি তোমার মেমোরি। একেবারে ফরম্যাট দিয়ে দেব এমন মেমোরিকে। নিষ্ঠুর রমণী, রাগে অন্ধ হচ্ছ কেন? আমি এতটাও খারাপ নই। শুনলাম লেডিস হোস্টেলে সিট খুঁজছিলে, হলেও ধন্না দিয়ে এলে। মামা বাড়ির রসের হাড়িতে কি মন বসছে না? এবার একটু চমকালো প্রাপ্তি, ভ্রু কুচকে গেল, কপালের ভাঁজ বক্র হলো। কঠিন স্বরে বলল, আপনি কি করে জানলেন? আমাকে ফলো করছেন? ছি ছি ছি, তুমি তো আমার মনে থাকো, অহেতুকু ফলো করতে যাব কেন? মনের মধ্যে থেকে খামচে বেরিয়ে আছাড় মারব কিন্তু। ঝেড়ে কাশুন, কি চান? প্রাপ্তির মুখখানা রাগে লাল হয়ে গেছে। মোটা কাচের পেছনের রাগী চোখগুলো তার দৃষ্টি দিয়েই ভস্য করে দিচ্ছে যেন অয়নকে। অয়ন হাত দুটো জড়ো করে তাকিয়ে রইল প্রাপ্তির দিকে। ঠোঁটে এখনো হাসি লেপ্টে আছে। প্রাপ্তি এবার বই গুছিয়ে দিল। সে আর বসবে না। এই পাগলের সামনে বসলে তার পরীক্ষা দেওয়া হবে না। সে খাতা বন্ধ করল। কলম বন্ধ করে উঠে যেতে নিলে অয়ন হাত টেনে ধরল। গাঢ় স্বরে বলল, আমাকে পড়াবে? প্রাপ্তি হতবাক স্বরে শুধালো, কি? আমার ফার্স্ট ইয়ারের দুটো কোর্সে ব্যাকলগ আছে। ক্লাসের মধ্যে তোমার নোট নাকি খুব বিখ্যাত। নো ওয়ারিজ, আমি ফ্রিতে হেল্প নেব না। তোমার সময় আর নোটসের জন্য আমি মাসে ৬,০০০ টাকা দেব। প্রাপ্তি কিছু সময় তাকিয়ে রইল অয়নের দিকে। দৃষ্টিতে বিস্ময় ছিল, সেই সাথে ছিল সন্দেহ। অয়ন হেসে বলল, ভেবে দেখো, এই সুযোগ সবসময় পাবে না। তোমার সময় নষ্ট হবে না, অর্থনৈতিক মন্দাও কেটে যাবে। প্রাপ্তি উত্তর দিল না, বিনা সংকোচে হাতটা ছাড়ালো। হয়তো অয়নের জায়গায় অন্য কেউ হলে নিঃসংকোচে হ্যাঁ বলে দিত, কিন্তু অয়নকে দু আনা বিশ্বাস করে না সে। এই প্রস্তাবের পেছনে কোন কুমতলব লুকিয়ে আছে কে জানে। প্রাপ্তি চলে যেতে তৎপর হলে অয়ন বলল, আমি কিন্তু ফাঁকি ঝুঁকি দিচ্ছি না, ভালোবাসার সাথে ছলনা করি না আমি। প্রাপ্তি কিছু না বলেই হাঁচা দিল। অয়ন চেয়ে রইল তার যাবার পানে। ঠোঁটের কোনায় হাসি, গুনগুন করে উঠল, আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি। প্রাপ্তি অনেক বন্ধুদের সাথেই কথা বলেছে, কিন্তু টিউশন জোগাড় করতে ঝামেলাই হলো। একেই শহর নতুন, এমন কোনো জায়গায় হুট করেই টিউশন পাওয়া গেল না যেখানে দ্রুত যাতায়াত করা যায়। সে অন্যের বাড়িতে থাকে। প্রোগ্রামের সময়টাতেই দেরিতে যাওয়ার কারণে তাকে অনেক কথা শুনতে হয়েছে মামির কাছে। সেখানে রাতবিরাতে পড়াতে গেলে অহেতুক প্রশ্নের মুখোমুখি হতে হবে। ধারে কাছে একটা টিউশন জোগাড় হলো একটা, কিন্তু বাচ্চাটা খুব ছোট, ক্লাস 3-তে পড়ে। শুধু দুষ্টু আখ্যা দিলে হয়তো হতো, কিন্তু ও দুষ্টু না, হাড় মাংস জ্বালিয়ে দেওয়া রকমের দুষ্টু। প্রাপ্তির ছোট বাচ্চা কাচ্চা পছন্দ নয়, দুষ্টু বাচ্চা কাচ্চা তো একেবারেই না। আর ওর ছাত্র মহাপাজি। প্রাপ্তিকে দেখে বলে, ম্যাডাম, পড়ে কি হবে, একদিন তো মরেই যাব, শুধু শুধু এত চাপ নেওয়া। আর বাচ্চার মা আরেক ধাপ উপরে। তিনি পড়ানোর সময় ঠিক প্রাপ্তির পাশে বসে থেকে সময় গোনেন। প্রথম 1 সপ্তাহ পড়ানোর পরই প্রাপ্তি হাত তুলে দিল। অসম্ভব, ছেলে একদিনও পড়ে না। পড়া ধরতে গেলেই বলে, কিছুই বুঝিনি। অথচ আগের দিন পড়া বোঝানোর সময় এমনভাবে মাথা নাড়ায় যেন একেবারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মা তার ভেতর চলে এসেছে। এই বাচ্চাকে পড়ানোর 1 ঘন্টা প্রাপ্তির মাথা ফাঁকা হয়ে যায়। এর থেকে তো অয়নকে পড়ানোই ভালো। যদিও দুজন একই ধাঁচের, কিন্তু অন্তত অয়নকে পড়ানোর সাথে সাথে প্রাপ্তির নিজের পড়াটাও হয়ে যাবে। উপর থেকে টাকাও বেশি, পরিশ্রমটা অন্তত পুষিয়ে যাবে।
কিন্তু পর মুহূর্তেই চিন্তা বাতিল করল সে। অয়ন থেকে যত দূরে থাকবে ততই তার মঙ্গল। মিরাজ বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছে, হাতের ফাঁকে জ্বলছে সিগারেট। সিগারেট খাওয়ার খুব একটা অভ্যেস নেই তার, কিন্তু আজকাল মেজাজ অত্যধিক খারাপ। মায়ের উপর ক্ষিপ্ত সে, দুদিন যাবৎ কথা বলে না। মমের চেনটা অবশেষে পাওয়া গেছে, ড্রয়িং রুমের সোফার ফাঁকে পড়েছিল। অথচ এই চেন নিয়ে প্রাপ্তিকে অপমানের চূড়ান্ত করা হয়েছে। মমকে নিগার বেগম মানা করেছিল বটে, কিন্তু মম শোনেনি, সে মিরাজকে জানিয়ে দিয়েছে। ফলে মিরাজ নিগার বেগমের উপর বেশ রাগারাগি করেছিল। তুমি আমার উপর চোটপাট দেখাচ্ছ কেন? এখন তুমি আমাকে শিখাবে কি করে কথা বলতে হয়? নিগার বেগম দীর্ঘশ্বাস ফেলে বলল, শিখার কোনো বয়স হয় না, আর ভুল করাটা দোষের নয়, ভুল করে সেটাকে ফ্লেক্স করা দোষ। আমার ভুল হয়েছে, আমি তোমার সাথে কথা বলেছি। এরপর থেকে মিরাজ নায়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। সে প্রাপ্তির সামনে আসতেও লজ্জা পাচ্ছে। প্রাপ্তি হয়তো নিগার বেগমের ক্ষোভটা মনে পুষে রাখবে না, কিন্তু তার ভীষণ অস্বস্তি লাগছে। এরই মধ্যে প্রাপ্তির রিকশা থামল গেটে। ভাড়া মিটিয়ে ভেতরে যাবে তখন মিরাজের দিকে চোখ গেল তার। মিরাজ হাতের সিগারেটটা ফেলে পায়ে পিষে আরেকটা সিগারেট ধরালো। তখন প্রাপ্তি নির্লিপ্ত স্বরে বলল, সিগারেট বেশি খেলে ক্যান্সার হয়। শিক্ষিত মানুষরা জেনেও এমন বদগুণগুলো কেন আয়ত্ত করে বুঝি না। মিরাজ থতমত খেল, আঙ্গুল থেকে সিগারেট পড়ে গেল। পেছনে ফিরে তাকাতেই প্রাপ্তিকে দেখল। ও তুমি, বলেই একটু স্বাভাবিক হলো। প্রাপ্তি শুধালো, বাসায় যাবেন না? তুমি যাও, আমি আসছি। আরেকটা নিকোটিনের বস্তা খাবেন? মিরাজ হাসল, সে সিগারেট আর ধরালো না। প্রাপ্তির সাথে কথা বলতে এখন অস্বস্তি লাগছে না, তাই বলল, চল তাহলে একসাথেই উঠি। আজ এত দেরি কেন? টিউশন ছিল। তুমি টিউশন করাচ্ছ? তোমার টিউশন করানোর কথাটা তো বললে না। মিরাজের প্রশ্নে প্রাপ্তি মৃদু হেসে বলল, ভুলে গিয়েছিলাম। তোমার টিউশন করানোর কি প্রয়োজন? কিছু প্রয়োজন হলে আমরা তো। মিরাজ ভাই, আমার মানুষের উপর নির্ভরশীল হতে ভালো লাগে না। সত্যি বলতে আমার আপনাদের বাসায় আর থাকার ইচ্ছে নেই। এক ঘটনা দ্বিতীয়বার হবে না তার ভরসা নেই। মিরাজ থেমে গেল, সে আর কথা বাড়ানোর সুযোগ পেল না। বাসায় একসাথে ঢুকল প্রাপ্তি এবং মিরাজ। নিগার বেগম তীক্ষ্ণ চোখে তাদের দেখলেন, কিছু বললেন না, তবে মনে মনে যেন কিছু একটা ভেবে নিলেন। সিটি পরীক্ষাটা খুব একটা মনমতো হলো না প্রাপ্তির। টিউশনটা ছাড়ার পর আর নতুন কোনো টিউশনই পাচ্ছে না সে। এদিকে একটা দারুণ বাসা দেখেছে প্রাপ্তি, 3টে রুম, 2টো বাথরুম, একটা রান্নাঘর, ভাড়া 9,000। ভার্সিটি থেকে একটু দূরে, কিন্তু একার পক্ষে বাসাটা ভাড়া নেওয়া অসম্ভব। আরেকজনকে পেলে ভালো হতো। রাইসাকে বলতেই রাইসা বলল, খরচা অনেক হবে, এর থেকে গণরুমই ভালো। একটাই তো বছর, আমার 2-3টে টিউশন থাকলে সাহস করতে পারতাম। ঠিকই তো, রাইসার পরিবার খুব সচ্ছল নয়, ফলে অন্য কোথাও বাসা ভাড়া করে থাকাটা তার পক্ষে কষ্টকর হবে। হলে তার খরচ খুব বেশি হয় না, তাই সে অসুবিধা হলেও মানিয়ে নেয়। এরই মধ্যে একটা ছেলে এসে তাদের বেঞ্চে 2টো সিঙ্গারা রেখে বলল, নে আমার ফোনের ট্রিট। রাইসা অবাক স্বরে শুধালো, ফোনের আবার ট্রিট? কি ফোন কিনলি যে একেবারে সিঙ্গারা খাওয়াচ্ছিস? আইফোন মামা। বলিস কি, সত্যি? ফার্স্ট হ্যান্ড? ছেলেটা হাসি মুখে সগর্ম বলল, না রে, সেকেন্ড হ্যান্ড, কিন্তু নিজের টাকায়। বাহ বাহ, টিউশন করে 1 মাসে জমিয়েছিস? আমি চাকরি করি মামা, বুঝতে হবে। সাথে সাথেই রাইসা এবং প্রাপ্তি একে অপরের দিকে চাইল। তাদের চোখ চোখ হয়ে উঠল। প্রায় সাথে সাথেই জিজ্ঞেস করে উঠল, কোথায় চাকরি করিস? অয়ন ভাইয়ের ফার্মে। অয়ন ভাইয়ের ফার্ম? রাইসা এবং প্রাপ্তির উভয়ের মুখশ্রী বাঁকালো। প্রাপ্তি তাচ্ছিল্য করে বলল, অয়ন ভাই কি গরু ছাগল পালা শুরু করেছেন? রাইসা ফিক্কে হেসে দিল। ছেলেটা বিরক্ত নিয়ে বলল, ধ্যাত, এগুলো না। অয়ন ভাই ফ্রিল্যান্সিং করেন, তার একটা ছোট অফশোরিং ফার্ম আছে, তাও লাইসেন্স সহ। আমি ওখানেই কাজ করি। ফ্রিল্যান্সিংয়ে দ্রুত কাজ পাওয়া অনেক ঝামেলার। অয়ন ভাইয়ের কাছে অনেক কাজ আছে। ওনার আন্ডারে মোট 13 জন আমরা। যে যত কাজ করবে তার 60% পায়, আর অয়ন ভাই 40%। যদিও অনেক খাটুনির, কিন্তু ভালোই পয়সা পেয়েছি। তোরা চাইলে আমি অয়ন ভাইয়ের সাথে কথা বলবো। বন্ধুর প্রস্তাবটি মন্দ নয়। প্রাপ্তি এবং রাইসা উভয়েরই এখন অর্থের বড় সংকট। দুজনের পরিবারের আর্থিক অবস্থা আলাদা হলেও দুজনের সমস্যা সেই অর্থে। প্রাপ্তির বাবার অঢেল আছে, তবুও তিনি প্রাপ্তিকে টাকা পাঠাবেন না, কারণ এখানে তার জেদ হেরে যাবে। নিজের জেদ অক্ষত রাখবেন জামশেদ মজুমদার, ফলে তার কন্যাকে কোনো প্রকার সহায়তা তিনি করবেন না। কিন্তু মামার বাড়িতে থাকাটাও যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। নিগার বেগম পারছেন না শুধু ঘাড় ধাক্কা দিতে, অপরদিকে প্রতিনিয়ত হলে থাকাটা রাইসার কাছে যুদ্ধের মতো লাগছে। তার আশেপাশের মেয়েগুলো তাকে অপছন্দ করে, তাদের হেয় কটাক্ষগুলো খুব ভালো করেই রাইসা বুঝতে পারে। হলের বাথরুমের একটি নিয়ম আছে, নতুন বছরের মেয়েদের অন্য ফ্লোরের বাথরুম ব্যবহার করতে হয়। এই বাথরুম নিয়ে এক এক দিন এক এক কাণ্ড ঘটে। গত পরশু এক সিনিয়র আপু তাকে ডেকে নিজের রুমে যে শাসিয়েছে আদব কায়দা সংক্রান্ত বিষয়। ভাবখানা এমন যেন আদব কায়দার বইগুলো শুধু তারাই পড়েছে, অথচ আদব শব্দের উদ্ভাবক তারাই। রাইসার ভালো লাগে না। এক আপু তো সুন্দর তার অ্যাসাইনমেন্টের কাজ গোছিয়ে দিল। রাইসা কিছু বলতে গেলে তিনি চোখ মুখ খিচিয়ে শুধারো, করবি না? রাইসা না করতে পারল না।
এগুলো তাও নেওয়া যায়, কিন্তু তাদের গণরুমের কেউ যদি কোনো ভুল করে ঘুরে ফিরে কিভাবে যেন রাইসার ঘাড়েই দোষটা পড়ে। রাইসার স্বভাব প্রাপ্তির একেবারেই বিপরীত। সে মুখের ওপর ফট করে কিছু বলতে পারে না, খারাপ লাগলেও সেটা প্রকাশ করতে পারে না। সে ভীতু, শির দ্বারা সোজা করে দু কথা বলতেও তার ভয় করে। তাই হলে থাকতে তার ভালো লাগে না, কিন্তু তার হাতে টাকা নেই, বাসায় বলতে লজ্জা লাগে। রাইসার বাবা সরকারি চাকরি করেন, নীতিবান মানুষ বিধায় উপরই কোনো ইনকাম তার নেই। রাইসারা 2 ভাই বোন। তার ছোট ভাই এখন ক্লাস 9-এ পড়ে। তার পড়াশোনার খরচ, রাইসার পড়াশোনার খরচ, বাবার অনেক কষ্টই হয়ে যায়, তাই মুখ ফুটে চাইতে পারে না। রাইসা প্রাপ্তির দিকে চাইল, ছেলেটা আবার শুধালো, তোরা বললে আমি কথা বলতে পারি। প্রয়োজন নেই, অন্য কেউ হলে আমি করতাম, কিন্তু ওই লোকের সাথে আমি কোনো কাজ করব না। প্রাপ্তি বিনা সংকোচে বলল, অয়ন মানুষটা ভীম বাটপার, তার চোখে স্বচ্ছতা নেই। স্বচ্ছতাহীন চোখের মানুষদের প্রাপ্তি বিশ্বাস করতে পারে না। কেন পারে না সে জানে না, তবে সে এসব লোকদের এড়িয়ে চলে। প্রাপ্তি না করলেও নাইসার উৎসাহে কমতি হলো না। সে বলল, আমার কথাটা বলিস তো। প্রাপ্তি একটু চমকালো যেন। তুমি ওই বদমাইশ লুচ্চা ব্যাটার আন্ডারে কাজ করবে? রাইসা একবার একটু সিদ্ধান্তহীন হয়ে পড়ল। হাত কোচলে বিভ্রান্ত স্বরে বলল, অয়ন ভাই আমার সাথে লুচ্চামি করবে না। কিভাবে শিওর হলে? আমি ওই ব্যাটাকে এক বিন্দু ভরসা করি না। রাইসা মুখ ফুটে কিছু বলতে পারল না। কিছু বললে প্রাপ্তি তার রুদ্র অবতার নিবে, কিন্তু কথাটা প্রায় গলার কাছেই চলে এসেছিল। অয়ন ভাই তো তোমাকে পছন্দ করে, তাই আমার সাথে লুচ্চামি করবে না। প্রাপ্তির মোটেই ইচ্ছে নেই বাসায় যাওয়ার, কিন্তু বাসায় যেতেই হচ্ছে, কারণ মিড টার্মের একটি ছুটি পড়েছে 1 সপ্তাহের। সুতরাং 7 দিন অর্থাৎ 168 ঘন্টা নিগার বেগমের মুখ দেখতে হবে তাকে। এরকাকে দাদি আর চাচির মুখ দেখা শ্রেয়। নিগার বেগমও হয়তো সেটাই চায়, তাই ঘুরে ফিরে শুধাচ্ছেন, বাসায় যাচ্ছ? প্রাপ্তি এই প্রশ্নের মর্মার্থ জানে, তাই সে একটা টিকিট কিনেই ফেলেছে। মাকেও জানিয়েছে সে আসছে। হয়তো বাড়ি গেলে এই বাসা সমস্যার কোনো সমাধান বের হতে পারে। জামশেদ সাহেবের মুখোমুখি হওয়ার ইচ্ছেও তার আছে। বর্তমানে যতগুলো সিটি হয়েছে প্রাপ্তির নম্বর সর্বোচ্চ। স্যারদের নজরেও পড়ছে একটু একটু করে। এতে এক চাপা উল্লাস হচ্ছে, যদিও এটাতে কিছুই প্রকাশ পায় না। তবে এমনটাই তো সে চেয়েছিল। সে তার বাবার চূর্ণ বিচূর্ণ দম্ভ দেখতে চায়। সন্ধে 6টায় বাস। বৃহস্পতিবার ক্লাস শেষ করেই বাসায় গেল প্রাপ্তি। গোসল সেরে ব্যাগ নিয়ে রেডি হয়ে গেল। ব্যাগ মম মন খারাপ করে বলল, যাওয়ার দরকার কি ছিল, থেকেই যেতে, 1 সপ্তাহের ব্যাপারই তো। প্রাপ্তি তাচ্ছিল্য ভরে হাসল। প্রাপ্তি বের হবে ঠিক তখন মিরাজ বলল, চল আমি তোমার সাথে যাই। তার কোনো প্রয়োজন নেই ভাইয়া, আমি একাই যেতে পারবো। নিগার বেগম সরু চোখে তাকিয়ে আছেন। ছেলের এই বাড়াবাড়ি তার সহ্য হয় না। 15 মিনিটের পথ এখান থেকে কাউন্টার। প্রাপ্তি একাই যেতে পারবে, কিন্তু ছেলের বাড়াবাড়ি। মিরাজ শান্ত কণ্ঠে গাম্ভীর্য ছড়িয়ে বলল, আমি জানি, তবুও দায়িত্ব আছে আমার, চল, বেশি বকো না। প্রাপ্তি কথা বাড়ালো না। মিরাজ তার সাথে বাস কাউন্টার পর্যন্ত গেল। বাসে তুলে দিয়ে সতর্ক স্বরে বলল, বাড়ি যেয়ে জানাবে, আর তোমার জিপিএস লোকেশন অন করে রাখবে, ঠিক আছে? প্রাপ্তি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মিরাজ সুপারভাইজারকে কিছু বললে যে, তারপর প্রাপ্তিকে বলল, কোনো সমস্যা হলে সুপারভাইজার সাহেবকে জানিও। এই রাতে ট্রাভেল না করলেই হতো না, কালকে যেতে। মামি পারলে আমাকে নিজে বাস চালিয়ে পৌঁছে দিতেন। প্রাপ্তির কথা শুনে মিরাজ গম্ভীর স্বরে বলল, মা এতটাও অবুঝ নয়। জানি, সাবধানে যেও। মিরাজ চলে যেতেই প্রাপ্তি জানালা দিয়ে বাহিরে তাকালো। নিঝুম কালো মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস মুখ ছুঁয়ে যাচ্ছে। বৃষ্টি হবে হয়তো। জানালার কাছের সিটটা প্রাপ্তির, তার পাশের মানুষটি এখনও এসে পৌঁছয়নি। কে হবে কে জানে। অবশ্য প্রাপ্তি তার ব্যাগে মরিচের গুঁড়ো নিয়ে এসেছে, সাথে একটা ছোট্ট অ্যান্টিকাটার আছে। একটু এদিক থেকে ওদিক হলেই একেবারে সাই সুই করে দিবে সে। নো মার্সি। বাস একটু দুলে উঠল, বোধহয় এখনই ছেড়ে দিবে। পাশের মানব এখনও পৌঁছয়নি। কি দায়িত্বজ্ঞানহীন। এর মধ্যেই ধূপধাপ করে একজন বাসে উঠল। প্রাপ্তির সিটের কাছে এসে দাঁড়ালো, ওপরে ব্যাগ রাখল। এক পর্যায়ে পাশের সিটটা একটু নড়ল। পাশে কেউ বসেছে, নাকে একটা কড়া গন্ধ বাড়ি খেল। প্রাপ্তি পাশে তাকালো মানুষটিকে দেখার জন্য। অমনি চোখ বিস্ফারিত হল। পাশের মানুষটির কানে সাদা হেডফোন। তাদের চোখাচোখি হতেই তার ঠোঁটে বাঁকা হাসি ছড়িয়ে গেল। গাঢ় স্বরে বলল, ঘুরে ফিরে আমরা সেই এক সুতোয় বাধা পড়ছিল না। ঘুরে ফিরে আমরা সেই এক সুতোই বাধা পড়ছিল না। অয়নের কণ্ঠে কৌতুকের আভাস, চোখে দুষ্টুমি খেলা করছে। একটা মানুষের ভাগ্য কতটা খারাপ হতে পারে। প্রাপ্তির এই প্রথম ভাগ্যকে দুষতে ইচ্ছে করল। করাটা খানিকটা স্বাভাবিকও। এই অয়ন নামক পুরুষটাকে নিজের ত্রিসীমানাতে দেখতে ইচ্ছে হয় না। কেন ইচ্ছে হয় না তার অনেকগুলো কারণ আছে। উল্লেখযোগ্য কারণ হলো ছেলেটা একটা আপাদমস্তক অশৈল্য। অথচ এই পুরুষটাকেই বারংবার চোখের সম্মুখে নৃত্য করতে দেখতে হয় প্রাপ্তির। খুলনা থেকে ঢাকা তো কম মানুষ যাচ্ছে না। ভার্সিটিতে প্রায় অধিকাংশ ডিপার্টমেন্টের ছুটি শুরু হয়েছে, মিড টার্মের ছুটি। প্রায় অর্ধেক ভার্সিটি ফাঁকা হয়ে গিয়েছে। অনেকেই ঢাকা যাচ্ছে। হয়তো খুঁজে দেখলে এই বাসেই 6-7 জনকে পাওয়া যাবে। তাহলে তার পাশের ছেলেটিকে কেন অয়ন হতে হলো? কেন অন্য কেউ হলো না?
এই প্রশ্নের উত্তর পাওয়া সত্যিই অসম্ভব। এখন সহ্য করতে হবে বদমাইশ পুরুষটিকে। প্রাপ্তির ভীষণ বিরক্ত লাগছে, কিন্তু সে বিরক্তটা গিলে অন্যদিকে চাইল। অয়নের দৃষ্টি এখনও তার দিকেই নিবদ্ধ। অয়ন মুচকি হেসে বলল, আমি ভেবেছিলাম জার্নিটা বুঝি বড্ড বোরিং কাটবে। যাক, আমি তোমার কোম্পানি পেয়ে গেলাম। এখন আমাদের একটা স্মরণীয় জার্নি হবে। ভালোবাসা। ভালোবাসা শব্দটি শুনতেই তেলে বেগুনে জ্বলে উঠল প্রাপ্তি। গমগমে স্বরে বলল, খবরদার, আমাকে ভালোবাসা বলবেন না। তাহলে কি বলে ডাকবো? বাবু? সোনা? আমি বসবই না আপনার পাশে। বাস পুরো ভর্তি, তোমার জন্য কি সিট বানাবে? অবশ্য তুমি চাইলে ছাদে করে যেতে পারো, কিন্তু তোমার তো খুশি হওয়া উচিত আমার মতো ভালো ছেলেকে অ্যাজ এ কম্প্যানিয়ন পেলে। ইউ শুড বি থ্যাঙ্কফুল। ভালোবাসা। প্রাপ্তি নিজের ব্যাগ থেকে অ্যান্টি কাটারটা বের করে ধরল অয়নের দিকে। কঠিন স্বরে বলল, আরেকবার ভালোবাসা বললে আপনার সব হিরিক বের করে দেব। অয়নের মজা লাগছে। মা হাতে অ্যান্টি কাটারটা নামিয়ে বলল, মানুষ ভালোবাসার জন্য প্রাণ দিয়ে দেয়, আমি না হয় তোমার হাতেই প্রাণ দিলাম। আচ্ছা যাও, বললাম না ভালোবাসা, তেলাপোকা বলে ডাকি? বাবু শোনা খুব ক্রিঞ্জ লাগে। আমার নাম প্রাপ্তি। প্রেমিকাকে নাম ধরে ডাকতে নেই, এতে প্রেমের আয়ু কমে যায়। আদুরে নামে ডাকলে প্রেমের গাঢ়ত্ব বাড়ে, জানো না? নিজের যে বস্তা বস্তা প্রেমিকারা আছে তাদের ডাকবেন, আমাকে না। সত্যি বলছি তেলাপোকা, এই জীবনে তুমি ছাড়া কাউকে আদুরে নামে ডাকিনি। তুমিই প্রথম, হয়তো তুমিই শেষ। অয়ন প্রাপ্তির চোখে চোখ রেখে কথাটা বলল। প্রাপ্তির গায়ে কাঁটা দিল। সে দৃষ্টি সরিয়ে নিল জানালার দিকে। অয়ন মিটিমিটি হাসল। এর মধ্যে তার ফোন বেজে উঠল। ফোন ধরতেই নুহাসের কড়া স্বর শুনতে পেল সে। শাওয়ার নাতি, কই তুই? বাসে। বাসে মানে? কোনে যাচ্ছস? ঢাকা যাচ্ছি। নুহাসের আক্কেল গুরুম হলো। কথা নেই, বলা নেই, ঢাকা? এই ছেলে কি পাগল? নুহাস রাগে গজগজ করতে করতে বলল, আর ক্লায়েন্টের কাজগুলো কি তোমার শ্বশুর করবে? অয়ন আর চোখে তাকালো একবার প্রাপ্তির দিকে। সে কঠিন মুখে জানালা দিয়ে রাতের অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে আছে। কানে ইয়ারফোন লাগিয়েছে যেন অয়নের কথা শোনা না লাগে। অয়ন হালকা স্বরে বলল, ট্রাই করাই যায়। শ্বশুরের মেয়েকে সহি সালামতে পৌঁছে দেবার জন্য শ্বশুর এটুকু তো করতেই পারবে। মস্করা করস? যা মনে করিস। আমি ফোন রাখছি, শ্বশুরের মেয়ের সাথে ব্যস্ত আছি। তুই ডিস্টার্ব করে আমার মুড নষ্ট করিস না। হালার পো হালা, পকেটে পয়সা না থাকলে তোমার শ্বশুরের মাইয়াও জানালা দিয়ে পালাবে। পরশু ডেডলাইন। অয়ন দায় সারা স্বরে বলল, দেখ কি করবি, আমি 1 সপ্তাহের আগে আসছি না, আম অন ভ্যাকেশন। তোর ভ্যাকেশনের গুষ্টি কিলাই। চেতোস কেন? তোর জন্য আমার শালীর নাম্বার নিয়ে আসব। নুহাস তাতে গলল না, আরও 6-7টা গালি দিল, তারপর খট করে ফোনটা রেখে দিল। অয়ন মেসেজে লিখল, রাগিস না, রাগলে তোর থোবড়াটা আরও বাজে হয়ে যায়। আমার শালি দেখলে ভয় পাবে। সুন্দর মতো কাজগুলো করে ফেল, তোর থেকে পার্সেন্টেজ নিব না। মেসেজটা করেই ফোনটা পকেটে রাখল। পাশে ফিরতেই দেখল প্রাপ্তি চোখ বুজে ফেলেছে, মাথাটা গ্লাসের সাথে লেগে আছে। মেয়েটা ঘুমে কাদা। অয়ন হতবাক হলো, এত দ্রুত কেউ কি করে ঘুমায়? বাস এখনো হাইওয়েতেও উঠেনি। এই মেয়েকে যদি কেউ তুলেও নিয়ে যায়, এই মেয়ে টেরও পাবে না। বাস একটা রেস্টুরেন্টে থামল মিনিট 20-এর জন্য। সব প্যাসেঞ্জার থামল ফ্রেশ হওয়ার জন্য। অয়ন নামবে, কফি কিনবে, তাড়াহুড়ো করার জন্য বনের বোতল কিনতেও ভুলে গিয়েছিল। শুধু প্রাপ্তি ঘুমে কাদা। শুধু কাদা বলতে ভুল হবে না, তার কানের কাছে বোমা ফাটালেও সে উঠবে না, এত গভীর ঘুমে সে। অয়ন ডাকল 2-3 বার, কিন্তু কোনো সাড়া পেল না। রাত হয়েছে, বাস ফাঁকা। ফাঁকা বাসে প্রাপ্তিকে ফেলে যাওয়াটাও নিরাপদ মনে হচ্ছে না। ফলে দ্বিধাগ্রস্ত হলো সে। চোখে মুখে তীব্র বিরক্তির ছাপ ফুটে উঠল। কিছুক্ষণ চিন্তা করার পর সে সেখানেই বসে রইল। একটা জুনিয়র ছেলে পেছনের সিটে ছিল, তাকে চিনে অয়ন। সে যখন নামছিল তখন তাকে বলল, একটা কফি নিয়ে আসিস তো আমার জন্য, আমি নামবো না। পা লম্বা করে সিটে হেলান দিয়ে তাকালো প্রাপ্তির দিকে। যথারীতি এলোমেলো হয়ে ঘুমাচ্ছে। অয়ন ভেবে পাচ্ছে না এ মেয়ে এত নিশ্চিন্তে কি করে ঘুমাচ্ছে। তার কি একটুও ভয় করছে না? আজ যদি অয়নের বদলে অন্য কেউ থাকত, তাহলেও কি এভাবেই ঘুমাতে পারত? অয়ন বিড়বিড় করে বলল, কেয়ারলেস। হাইওয়ের অন্ধকার রাস্তা থেকে বাস চলছে। অয়নের কানে ইয়ারফোন। সে গেম খেলছে। জার্নিতে এই এক ঝামেলা, তার ঘুম হয় না। কফি খাবার পরও ক্লান্তি কাটছে না। একটা সিগারেট খেতে পারলে ভালো লাগতো, কিন্তু সেটার উপায় নেই। বাস কোথাও থামবে না। হঠাৎ বাহুতে ভার লাগলো অয়নের। পাশে চাইতেই দেখল প্রাপ্তির মাথা অয়নের কাঁধে হেলে পড়েছে। অয়ন কিছুটা অস্বস্তি বোধ করল। ডান হাত দিয়ে প্রাপ্তির মাথাটা সরিয়ে দিল সে, কিন্তু একটু বাদে কি যেন ভেবে আবার মাথাটা কাঁধে রাখল। বিড়বিড় করে আবার বলল, কেয়ারলেস। প্রাপ্তির যখন ঘুম ভাঙল
তখন বাস মালিবাগ পেরিয়ে গেছে। প্রাপ্তি চোখ মেলেই বিশাল ধাক্কা খেল। সে অয়নের ঘাড়ে মাথা রেখে আছে। সাথে সাথে বিদ্যুৎ গতিতে মাথা সরিয়ে নিল। অয়ন চোখ বুজেছিল। প্রাপ্তি উঠে পড়ায় চোখ মেলল। ডান হাতে নিজের বাঁ দিকের কাঁচটা চাপতে চাপতে বলল, মাথাটা কি ভারী তোমার? আমার কাঁধ ভেঙে গেল। নেহাত আমি ভালো মানুষ, তাই কিছু বলছি না। প্রাপ্তি চোখ কুঁচকে ফেলল। দৃষ্টি জানালায় রেখে শুধালো, আমরা এখন কোথায়? প্রগতি সরণি ম্যাডাম। আপনি যে ঘুম দিলেন, বাবা গো, আপনাকে তুলেও নিয়ে গেলেও টের পেতেন না। আপনাকে পাহারা দিতে যে আমার সিগারেট খাওয়াও হয়নি। খুব উদ্ধার করেছেন। তুমি তো খুব অকৃতজ্ঞ। নিজের আমোদ বিসর্জন দিলাম আর কিনা তাচ্ছিল্য করছো। তুমি কিন্তু আমার কাছে ঋণী। তো কি মাথায় তুলে নাচবো? তুমি মাথায় তুলে নাচতে পারলে আই ডোন্ট হ্যাভ এন ইস্যু। তবে আমার শরীর যা দেখতে টিংটিংয়ে লাগলেও ওজন আছে। এর থেকেও সহজ ঋণ মুক্তির উপায় আছে। আমাকে পড়াও। প্রাপ্তি আর কিছু বলল না। চোখ সরিয়ে তাকালো জানালার বাইরে। কখন ঘুমে গেছে টের পায়নি। এমন দায়িত্বহীনতা করাটা ঠিক হয়নি। সামনের বার থেকে এমন দায়িত্বহীন কাজ করবে না সে। ভালো বিধায় সে নিরাপদ ছিল, কিন্তু অয়নের জায়গায় কোনো পাজি ছেলেও হতে পারত। প্রাপ্তি এবার থমকালো। সে কি অয়নকে ভালো ভাবছে? এও সম্ভব? প্রাপ্তি নামল বাড্ডার পরে। তার সাথেই নামল অয়ন। প্রাপ্তিকে নিতে তার চাচাতো ভাই এসেছে। এখান থেকে তার বাসা খুব দূরে নয়, হাঁটার পথ। সে তার ভাইয়ের কাছে ব্যাগটা ধরালো, তারপর হাঁটা শুরু করলো। অয়নকে বিদায় জানালো না, কোনো কথাও বলল না। অয়ন দাঁড়িয়ে রইল প্রাপ্তির যাওয়া অবধি। প্রাপ্তি চলে যাওয়ার পর একটা সিএনজি ডেকে বলল, সায়দাবাদ যাবে? বাসায় আসার পর এক নতুন তথ্য জানল প্রাপ্তি। তার মেজ ফুপুর বড় মেয়ের বিয়ে ঠিক হয়েছে। আগামী পরশু হলুদ। মেজ ফুপু থাকেন এই বাড়ির ৩ তলায়। তিনি বিয়ের পর থেকেই এখানে থাকেন। প্রাপ্তির মোট ৪ ফুপু এবং এক চাচা। বিয়ে উপলক্ষে সবাই চলে এসেছে এখানে, ফলে ঘর ভর্তি মেহমান গিজগিজ করছে। এটা নতুন কিছু নয়। ছোটবেলা থেকে ফুপুদের জমায়েত দেখে অভ্যস্ত প্রাপ্তি। মেজ এবং সেজ ফুপু এখানেই থাকেন, আর বাকি 2 ফুপু থাকেন আশেপাশেই। তবুও বৌভাত অবধি তারা এখানেই থাকবেন সবাই। আর তাদের সবার ফরমাইশ খাটবেন মুনিরা বেগম। ফলে প্রাপ্তি যে প্রায় 1.5 মাস পর বাড়ি এসেছে, সেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। শুধু পাপিয়াই তাকে দেখে ছুটে এলো। গদগদ কণ্ঠে বলল, আপা, তোকে তো চিনাই যাচ্ছে না রে। প্রাপ্তি শুধু হাসল, বোনকে জড়িয়ে ধরল, মাকে খুঁজল। মাকে পাওয়া গেল রান্নাঘরে। সে রান্না করছে গোষ্ঠীর জন্য। প্রাপ্তি হতাশ হল না, এমনটা নতুন নয়। দাদি তার ঘর থেকে হাঁক দিলেন, ওই ছুরি, মুখ দেখায় যা, দেখি বিদ্যাধারীর মুখখান। প্রাপ্তিও গলা গলিয়ে বলল, আমি মূর্খদের দর্শন দেই না, আগে 1 থেকে 100 গোনা শেখ, মুখ দেখাবো। দাদি উত্তরে কিছু বললেন না। প্রাপ্তির ঠোঁট কাটা স্বভাব তাদের অজানা নয়। প্রাপ্তি নিজ ঘরে যেয়ে টেরে পেল তার ঘর দখল হয়ে গেছে। এখানে বড় ফুপুর মেয়ে থাকছেন। তার কিছুদিন আগে বাচ্চা হয়েছে, তাই তার একটি আলাদা ঘর লাগবে। চাচাতো ভাইদের ঘর তাদের রইল। মাঝখান থেকে প্রাপ্তির ঘর দখল হয়ে গেল। তার স্থায়ী হলো বসার ঘরের মেঝেতে। মুনিরা মলিন স্বরে বলল, বিয়ের বাড়ি বুঝিসই তো। প্রাপ্তি কথা বাড়াল না। রাত হয়েছে, একটু খেয়েই সে ঘুমোতে চলে গেল। বিয়ের বাড়ি রঙের অভাব নেই। হলুদের দিন স্টেজ করা হলো ছাদে। প্রাপ্তির বড় বোন পায়েল এসেছে। তার শ্বশুরবাড়ি খুব বড় লোক, তাই তার আদর আপ্যায়ন খুব চমৎকারভাবে হচ্ছে। প্রাপ্তির খোঁজ নেমারই কেউ নেই। মা যে প্রাপ্তির কাছে 2 মিনিট বসবে তার সময় হচ্ছে না। সন্ধ্যের পর হলুদ শুরু হবে, একটু বাদেই বরপক্ষের তত্ত্ব আসবে। অথচ প্রাপ্তি এখনও তৈরি নয়। সে এক কোণে একটা বইয়ে মুখ গুজে বসে আছে। মেজ ফুপুকে তার অপছন্দ। অপছন্দের কারণ তার স্বভাব, নিজেকে সর্বেসর্বা ভাবার স্বভাব। কথায় কথায় প্রাপ্তিকে খোঁটা দেওয়া স্বভাব। প্রাপ্তিকে কেন বিয়ে দেওয়া হচ্ছে না সেটাই যেন তার একমাত্র চিন্তা। তাই তার বিয়ের বিন্দুমাত্র আগ্রহ নেই প্রাপ্তির। এর মধ্যেই সে চিচি গলায় বললেন, এখনো বসে আছিস? বোনের বিয়েতে কোন মেয়ে পটের বিবি হয়ে বসে থাকে? যা রে, রেডি হ। প্রাপ্তি দায়সারা স্বরে বলল, তোমার মেয়ের বিয়েতে তো আমি তো নৃত্য করব না। যাদের আগ্রহ তাদের গিয়ে বলো রেডি হতে, আমি ঠিক আছি। ব্যাস, ফুপু খেপে গেলেন। মুনিরাকে শোনালেন কথা, তোমার মেয়েকে শিক্ষা দিতে পারোনি নাকি? বড়দের সাথে এভাবে কে কথা বলে? এজন্য বলেছি বেশি উঠতে দিও না। দুপাটা পড়ে নিজেকে ভাবছে বিদ্যাসাগর। আমার মেয়ের বিয়ে হচ্ছে, কারোর সহ্য হচ্ছে না। ইচ্ছে করে কিভাবে ভাটা দিবে সেটাই চিন্তা করছো। এভাবে কেন বলছেন? আর কি বলবো, সন্ধ্যের সময় বিয়ে, অথচ তোমার মেয়ে ঢং করে বসে আছে। কোথায় বোনের আশেপাশে থাকবে? আসলে তোমরা চাওই না যে আমার মেয়ের বিয়ে হক, বলে মরা কান্না শুরু করলেন। দাদিও সাথে তার মেলালো। মুনিরার অসহায় মুখটানা দেখে বাধ্য হয়ে প্রাপ্তিকে ক্ষমা চাইতে হলো। তার দোষ সে বিয়েতে আনন্দ দেখাচ্ছে না।
ফলে বাধ্য হয়ে পায়েলের কাছ থেকে একটা শাড়ি ধার করে পরল সে। আনন্দ দেখানোর জন্য বোনেদের সাথে নিচে গেল থালা নিয়ে। বরপক্ষের ভাইয়েরা আসছে তত্ত্ব নিয়ে, তাদের ফুলের পাপড়ি দিয়ে বরণ করতে হবে। প্রাপ্তির কাছে এটা নিতান্তই আনপ্রোডাক্টিভ। আমার মনে হয় তোমার ডেস্টিনিতে আমার নামটাই স্বর্ণাক্ষরে লেখা। অন্য সময় হলে প্রাপ্তি অয়নকে তীক্ষ্ণ কণ্ঠে কিছু একটা শুনিয়ে দিত, অথচ আজ ব্যতিক্রম। প্রথমত সে অয়নকে চিনতেই চাইল না। অয়ন তার দিকে ঝুঁকে আসায় সে চোখ ঘুরিয়ে আশপাশটা দেখল। কেউ কি দেখতে পেল? প্রাপ্তি নিজের পরিবারকে চেনে খুব ভালোভাবে। রক্ষণশীলতার মুখোশে তারা কেমন মানসিকতা পোষণ করে তার অজানা নয়। কেউ যদি তাকে এবং অয়নকে পাশাপাশি দেখে, তবে তাদের নিম্ন মানসিকতাপূর্ণ ডালপালা সহ বিকাশিত হবে। তাই দূরত্ব রাখাটা অতীব জরুরি। যাক, সবাই ব্যস্ত। ফুপু বা চাচি কেউই আশেপাশে নেই। ফুপাতো ভাইবোনগুলোও ব্যস্ত তাদের মতো। অয়ন প্রাপ্তির মুখে তীব্র অস্বস্তি এবং জড়তা দেখতে পেল। ব্যাপারটা অনুধাবন করে মেরুদণ্ড সোজা করল। তারপর পকেটে হাত ঢুকিয়ে সামনে চলে গেল। অয়ন চলে যাওয়াতে একটা লম্বা নিঃশ্বাস ছাড়ল। না, কাউকে বুঝতে দেওয়া চলবে না, সে অয়নকে চেনে। কিন্তু এই পাজি ছেলেটা এখানে কেন? অয়নরা মোট 4 জন এসেছে, 3 জন ছেলে এবং 1 জন মেয়ে। হলুদের ডালার সাথে মেয়ের বিয়ের তত্ত্বও তারা নিয়ে এসেছে। তাদের আপ্যায়নের জন্য ব্যস্ত হয়ে গিয়েছে মজুমদার বাড়ি। তাদের বসার ব্যবস্থাও খুব সুন্দর করে করা হয়েছে। তাদের যেন অসুবিধা না হয় তাই পাপিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার কাজ একটু পরপর শুধানো। আপনাদের কিছু লাগবে? প্রাপ্তির মেজ ফুপির এত আধিক্যতা ভালো লাগে না। তিনি অতিরিক্ত ভান করেন। তার প্রতিটা কাজ প্রাপ্তির বিরক্ত লাগে। এ কারণেই পারিবারিক অনুষ্ঠানগুলো এড়িয়ে যেতে চায় সে, কিন্তু পারে না, কারণ এদের আতিসাহ্যকে লাই দিয়েছে তার বাবা। জামশিদ মজুমদার ভাই বোন অন্তঃপ্রাণ। ভাই বোনদের প্রতি অতিরিক্ত স্নেহ তাকে অন্ধ করে দিয়েছে, আর ভাই বোনেরা তার এই স্নেহের সুযোগ নেয়। প্রাপ্তির বাবার প্রতি রাগ হয় কারণ এই ভালোবাসাগুলো একপাক্ষিক, অথচ লোকটা বুঝতে চায় না। আর বাবার এই প্রবল ভালোবাসার কারণে ভুগতে হয় তাদের। এই যে পাপিয়াকে অহেতুক ফরমাইশ খাটানোর জন্য দাঁড় করিয়ে দিয়েছে, এটার কোনো মানে নেই। কিন্তু এমনটা না করলে পাপিয়া হয়ে যাবে বেয়াদব। পাপিয়াকে কলুর বলদের মতো ছোটাছুটি করতে দেখে তার হাত টেনে ধরল প্রাপ্তি। সে কিছু জিজ্ঞেস করার আগেই প্রাপ্তি তাকে টেনে নিয়ে গেল এক কোণায়। কড়া স্বরে বলল, ওদিকে আর যাবি না, আমার সাথে থাক। ওদের কিছু লাগলে নিজে জানাবে। ওরা কোনো মহারাজার সেপাই না যে আমাদের মাথা কেটে দিতে হবে ওদের জন্য। ফুপু জানলে আবার তামসা করবে, করুগা। আচ্ছা, এরা বরের কি হয়? পাপিয়া আঙ্গুল উচাতে গেলে প্রাপ্তি আঙ্গুল নামিয়ে দিল। চাপা স্বরে বলল, পাঞ্জাবির রং বলে কথা বল। নীল পাঞ্জাবিটা ভাইয়ার খালাতো ভাই, ও পায়েলাপুর বয়সী, সুনামগঞ্জে থাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হলুদ পাঞ্জাবির ভাইটা ভাইয়ার মামাতো ভাই, ও আমার সমবয়সী, আমার ক্লাসেই পড়ে, খুব ভালো ছাত্র। আর সাদা পাঞ্জাবির ভাইটাকে চিনি না, আজই প্রথম দেখছি। যতটুকু শুনেছি দুলা ভাইয়ের ছোট চাচার ছেলে। ভাইয়াটা সুন্দর, নীলু আপদ খুব পছন্দ হয়েছে, তাই তো বারবার আমাকে পাঠাচ্ছে ওনার কাছে। আর মেয়েটা ভাইয়ার আপন বোন, ও আমার থেকে 2 বছরের বড়, মমাপুর বয়সী, তোমার থেকে 1 বছরের ছোট। আমি কি তোর কাছে বায়োডাটা চেয়েছি? তুমি তো জানতে চাইলা। পাপিয়া ঠোঁট উল্টে বলল। প্রাপ্তি মুখ খিচিয়ে বলল, আমি জানতে চাইছি ওরা কারা। তুই তো এমন বর্ণনা দিচ্ছিস যেন আমি বিয়ে বসবো। যা ভাগ, মার কাছে যা, এখানে দারোয়ানগিরি করা লাগবে না। নীলু আপু তো বলল খাতিরদারি করতে, মেজ ফুপু জানলে বকবে। নীলা মেজ ফুপুর ছোট মেয়ে, প্রাপ্তি 8 মাসের বড়, তবে প্রাপ্তির সাথে স্বভাবের কোনো মিল নেই। প্রাপ্তির ধারণা মেয়ে মানুষ 2 ধরনের হয়। এক ধরনের মেয়ে মানুষ নির্বোধ, কুচুটে, পরশ্রীকাতর এবং মন জুগিয়ে চলার ধান্দায় থাকে। তাদের জীবনের কোনো উদ্দেশ্য থাকে না। নির্ভরশীলতা, মানুষকে খুশি করার প্রবণতা তাদের রক্তে মিশে থাকে। একটা সময় তাদের ধৈর্যের বাঁধ ভাঙে, তখন তাদের মধ্যকার যন্ত্রণাগুলো বিষের রূপ নেয়। প্রাপ্তির ধারণা তার ফুপুরা এই ধরনের মেয়ে মানুষ। নীলাও স্বভাবগত এমন ধরনেরই, তাই তো একটা অপরিচিত ছেলের প্রতি তার এতটা আগ্রহ। সেই আগ্রহের প্রকাশটা সে সরাসরিও করছে না। এমন আচরণকে নেহাতে ছ্যাবলামি এবং ছ্যাঁচড়ামির ক্যাটাগরিতেই ফেলে প্রাপ্তি। পাপিয়াকে সে কড়া স্বরে বলল, আর ওদের ফরমাইশ খাটা লাগবে না তোর। এক কাজ কর, মায়ের কাছে যা, যে জিজ্ঞেস কর কোনো প্রয়োজন আছে কিনা। পাপিয়া ঘাড় নেড়ে কেটে পড়ল। প্রাপ্তি নিজের ঘরের দিকে গেল। ঘরে এসে আরেক কেচ্ছা বাঁধল। শিলা, অর্থাৎ যে কোণে, তার হলুদের শাড়িতে প্রাপ্তির ছোট চাচার ছোট ছেলে অতুল আইসক্রিম মাখিয়ে দিয়েছে। ফলে মেজ ফুপু এবং ছোট চাচির মধ্যে একটা ছোটখাটো ঝগড়া বেঁধে গেল। প্রাপ্তির এই প্রথম পারিবারিক কলহে ভীষণ আনন্দ লাগছে। মেজ ফুপুর দেমাগি এবং ঝগড়ুটে স্বভাব তার জানা। মহিলার কণ্ঠ তীক্ষ্ণ চিৎকার করলে কানে বাজে। এদিকে ছোট চাচি নিতান্ত ছিচকাদুনে। তিনি এই বংশের প্রদীপদের মাতা, সুতরাং তাকে সম্মান করতে হবে, আদর করতে হবে। প্রাপ্তি দাদির দিকে চাইল। 80 বছরের সফেদ শাড়ি পরা, গালে চামড়া ঝুলে আসা জীর্ণ প্রৌঢ় এখন কি করেন সেটাই দেখার বিষয়। শিলা আপা পার্লার থেকে সেজে এসেছিল। তার শাড়িটাও হলুদের জন্যই ও বাড়ি থেকে এসেছে। ছাদে বরপক্ষ চলে এসেছে। এখন ঘড়িতে 8টা বাজে। এশা আজান দিয়ে দিবে, অথচ এখনও কোণে স্টেজে ওঠেনি। ফুপু প্রাপ্তিকে বলল, যা তো স্টোর রুম থেকে স্টিলের 2টো বড় হাড়ি নিয়ে আয়, ডেকোনেটরের বাটির শর্ট পড়েছে। প্রতুলকে বল।
ও ব্যস্ত আছে, তুই জানা। প্রাপ্তি একরাশ বিরক্তি নিয়ে গেল। স্টোররুমটা নিচতলায়, বাড়ির সবার আসবাবপত্রের ঠাসা এই ঘরটা। এখানে অনেক বাসনকোসনও রাখা, এগুলো সচরাচর ব্যবহার করা হয় না। স্টোররুমের লাইটটা আগের থেকেই জ্বলছে। প্রাপ্তি ভিতরে গেল, র‍্যাক থেকে বড় বড় ধুলোমাখা হাঁড়ি নামাতেই একে একে অন্য হাঁড়িগুলো পড়তে লাগলো। অমনি একটা হাত তাকে টেনে সরিয়ে নিল, ফলে হাঁড়িগুলো মাটিতে পড়ে ঝনঝন শব্দ করে উঠল। প্রাপ্তি পাশে চাইতেই দেখল অয়ন দাঁড়িয়ে, সাথে সাথেই নিজের হাত ছাড়িয়ে নিল, চোখ কুঁচকে শুধালো, আপনি এখানে কি করছেন? কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হবে, যান এখান থেকে। আমি কি চুরি করছি নাকি যে কেলেঙ্কারি হবে? উফ উফ, বলো না ভালোবাসা, দিলে লাগে। প্রাপ্তির নিজের চুল ছিঁড়তে ইচ্ছে হলো, একরকম বিরক্তি নিয়ে শুধালো, আপনি বেতালের ভূতের মতো আমার ঘাড়ে চাপা কবে থামাবেন? যবে তুমি আমার বিনীত নিবেদন গ্রহণ করবে। বিনীত নিবেদনেই যে আমি তোমার ছাত্র হতে চাই, মহোদয়ের মর্জি হলে আমাকে ছাত্র বানাইয়া বাধিত করুন। আমি খারিজ করলাম। আমি কি প্রেমিক হবার আবেদন জানাচ্ছি নাকি যে খারিজ করছো? আমি তো নিষ্পাপ অনুরোধ করছি, এতটা নির্দয় হচ্ছ কেন তেলাপোকার? প্রাপ্তি উত্তর দিতে যাবে, ঠিক তখনই কারেন্টটা দুম করে চলে গেল। মুহূর্তেই অন্ধকারে ঢেকে গেল স্টোররুম। সাথে সাথেই তার হাতটা চেপে ধরল অয়ন। প্রাপ্তি ছাড়াতে চাইলেও কিন্তু পারল না, খুব শক্ত করে সে চেপে ধরেছে, একটু হলেই যেন হাড় ভেঙে দিবে। প্রাপ্তি কড়া স্বরে বলল, হাতটা ছাড়ুন, কি করছেন? তখন অয়ন কাপা স্বরে বলল, লাইটটা জ্বালাও প্লিজ, প্লিজ টার্ন অন দ্য লাইট, প্লিজ প্লিজ টার্ন অন দ্য লাইট। লাইটটা জ্বালাও প্লিজ, প্লিজ টার্ন অন দ্য লাইট প্লিজ। অয়নের স্বর রীতিমতো কাঁপছে। সে দুহাত দিয়ে প্রাপ্তির হাত আঁকড়ে ধরে আছে, এতটাই শক্ত করে ধরে আছে যে প্রাপ্তির মনে হলো তার হাত ভেঙে যাবে। সে যত ছাড়াতে চেষ্টা করল ততই বাঁধন শক্ত হলো। প্রাপ্তির রাগে গা জ্বলছে, অয়নের স্পর্শে তার অস্বস্তি বাড়ছে, গা গোলাচ্ছে। রাগে গজগজ করতে করতে বলল, হাত ছাড়ুন আমার, আমি কিন্তু চিৎকার করব। কিন্তু বিপরীতে অয়ন শুধু একটা কথাই বলল, লাইটটা জ্বালাও প্লিজ। তার কণ্ঠে ভয়ের ছাপ। প্রাপ্তি খেয়াল করল অয়নের হাত কেমন ঠান্ডা হয়ে আসছে। কিছু জিজ্ঞেস করার আগেই সে ধপ করে বসে পড়ল। প্রাপ্তির হাত ধরে থাকায় সেও হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে গেল। অয়ন ক্রমাগত আকুল স্বরে বলতেই লাগল, লাইট আসছে না কেন? আমার ভয় করছে, প্লিজ লাইট জ্বালাও। কণ্ঠ কেমন দলা পাকিয়ে যাচ্ছে তার। এবার প্রাপ্তি ভীষণ অবাক হলো অয়নের এরূপ আচরণে। সন্দিহান স্বরে শুধালো, এমন করছেন কেন আপনি? অয়নের মতো মানুষকে এমন ভঙ্গুর কমজোর রূপে কখনোই কল্পনা করেনি প্রাপ্তি। তার স্বভাব আচরণের সাথে মোটেই মিল খাচ্ছে না বিষয়টা। অয়ন একজন দাম্ভিক, স্বার্থপর, ইগোস্টিক এবং অসহ্য পুরুষ। অয়নের বদগুণ নিয়ে নির্দ্বিধায় একটা রচনা লিখে ফেলতে পারবে প্রাপ্তি, যার শিরোনাম হবে হাড়বজ্জাত অয়ন। সে মরে যাবে, কিন্তু নিজেকে দুর্বল দেখাবে না। দুর্বলতা দেখানোকে কাপুরুষতা ভাবে সে। সেক্ষেত্রে সে অন্ধকারকে ভয় পায়, ব্যাপারটা হজম করতে পারল না প্রাপ্তি। সে কি সত্যি অন্ধকারকে ভয় পায়, নাকি এটা প্রাপ্তিকে কোনো ফাঁদে ফেলার জন্য অভিনয়? প্রাপ্তি অয়নের মুখ দেখতে পাচ্ছে না। স্টোররুমে কোনো জানালা নেই, বাহিরেও বিদ্যুৎ নেই, ফলে একেবারে নিকষ কালো আধার। এই অন্ধকারে নিজের হাতটা দেখতে পাচ্ছে না প্রাপ্তি, শুধু অয়নের কম্পিত নিঃশ্বাস আর শীতল হাতজোড়ার রুক্ষ ত্বকটা অনুভূত হচ্ছে। অয়নের হাত আরও বেশি ঠান্ডা হয়ে গেল। সে প্রলাপের মতো জড়ানো স্বরে বারবার লাইট জ্বালাতে বলছে, অথচ প্রাপ্তির কাছে কোনো আলোর উৎস নেই। সে মোবাইলটা পাপিয়াকে দিয়ে এসেছে ছবি তোলার জন্য। স্টোররুমে মোমবাতি বা ম্যাচ কিছুই নেই। প্রাপ্তির মাথায় একটা বুদ্ধি এলো, ফলে প্রাপ্তি হাতড়ে অয়নের বাহু ধরল, হালকা ঝাঁকিয়ে বলল, আপনার মোবাইল কোথায়? কিন্তু অয়নের কানে যেন কথাখানা গেল না। সে এক মনে বলতেই লাগল, প্লিজ লাইট জ্বালো, লাইট জ্বালো। আরে কারেন্ট না আসলে লাইট কি করে জ্বালাবো? আমার কাছে মোবাইল নেই, আপনার কাছে তো আছে, ওইটার ফ্ল্যাশ অন করেন। অয়ন আগের মতোই প্রলাপ বকছে, ফলে প্রাপ্তির মেজাজ খারাপ হলো। এ তো আচ্ছা জ্বালা হলো। কত সময় এমনভাবে এই অসহ্য লোকের সাথে বসে থাকবে সে? নিশ্চয়ই ইতিমধ্যে তাকে খোঁজাও শুরু হয়েছে। এটা মজুমদার বাড়ি, কেলেঙ্কারি বাধাতে এখানে সময় লাগে না। জামশেদ মজুমদারের বোনগুলো তো আছেই। প্রাপ্তির ইচ্ছে হলো অয়নের চুল ছিঁড়ে ফেলতে। গাল ফুলিয়ে কিছুক্ষণ দীর্ঘশ্বাস ফেরে রাগ নিয়ন্ত্রণ করতে চাইল সে। মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে কি করা যায়। এত সহজে নিজের ভারসাম্য হারালে হবে না। সে এবার অয়নের হাতের উপর হাত রাখল, কণ্ঠ যথাসম্ভব মোলায়েম করে বলল, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি তো একা না, আমি আছি। আমি কোথাও যাচ্ছি না। আপনি শান্ত হন, আমি আছি, শান্ত হন। অয়ন তার মাথাটা ঠেকালো প্রাপ্তির হাতের ওপর, আস্তে আস্তে বলল, আমার ভয় করছে, খুব ভয় করছে। প্রাপ্তি তার এক হাত ছাড়ালো,
অয়নের পিঠে হালকা করে হাতটা বুলিয়ে দিতে দিতে নরম স্বরে বলল, আমি আছি, ভয় নেই। আপনি কি আপনার মোবাইলটার ফ্ল্যাশ অন করতে পারবেন? একটু চেষ্টা করুন। অয়নের গা কাঁপছে। সেই কাঁপাটা প্রাপ্তি খুব ভালো করে টের পেল। সে হয়তো অভিনয় করছে না, সে হয়তো সত্যি অন্ধকার ভয় পায়। কিন্তু কেন? অন্ধকার নিয়ে কি তার কোনো খারাপ স্মৃতি রয়েছে? প্রাপ্তি তার পিঠে হাত বোলাতে লাগল। সে টের পেল যে হাতটা অয়ন ধরে রেখেছে সেটা ধরে এসেছে, ঝিঝি করছে। কতটা সময় পার হয়েছে? জেনারেটর লাইনটা অন করা হয়েছে কি? অবশ্য জেনারেটর শুধু ছাদের জন্যই ভাড়া করা হয়েছে। প্রাপ্তির চিন্তা হচ্ছে, কেউ কি আসছে? সে কোনো ঝামেলাতে পড়তে চায় না, মনে মনে স্রষ্টাকে ডাকছে, আল্লাহ তাআলা প্লিজ কোনো ঝামেলা যেন না হয়। হয়তো মহান আল্লাহ তার মনের আকুতি কবুল করলেন। স্টোররুমের লাইটটা জ্বলে উঠল। প্রাপ্তি উৎফুল্ল স্বরে বলল, কারেন্ট এসেছে, কারেন্ট এসেছে। অয়ন এবার চোখ তুলল, উদ্ভ্রান্তের মতো চাইল চারপাশটা। প্রাপ্তি দেখল সে ঘেমে গেছে, তার চোখের দৃষ্টি এলোমেলো, তার মুখখানা ফ্যাকাশে হয়ে আছে। প্রাপ্তি কিঞ্চিত উদ্বিগ্ন হল, ধীরস্বরে শুধালো, আপনি ঠিক আছেন? অয়ন কিছুক্ষণ ভ্রান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। ফ্যালফ্যাল সেই দৃষ্টির অর্থটা ঠিক বুঝল না প্রাপ্তি, কিন্তু পরমুহূর্তেই অয়ন তার হাতটা কিঞ্চিত ঝাড়া দিয়ে সরিয়ে দিল। হাত দিয়ে মুখ মুছল, নিজেকে সামলানো, যেন কিছুই হয়নি। মেঝেতে হাতভর করে উঠে দাঁড়ালো, তারপর শির দ্বারা সোজা করে কোনো কথা না বলেই কেমন হন্তদন্ত করে বেরিয়ে গেল। এমন একটা ভাব যেন কিছুই হয়নি। প্রাপ্তি হতভম্বের মতো তার যাওয়ার দিকে চেয়ে রইল। মানুষ ভদ্রতা হলেও একটা ছোট্ট ধন্যবাদ তো দেয়, অথচ এই লোকের মধ্যে ন্যূনতম ভদ্রতাও নেই। প্রাপ্তির হাতটা অসার বানিয়ে দিয়েছে, অথচ কোনো কথা না বলেই বেরিয়ে গেল। আর প্রাপ্তি কিনা এই অভদ্র মানুষের জন্য একটু আগে উদ্বিগ্ন হয়েছিল। প্রাপ্তির ছাই চাপা রাগটা আবার হু হু করে বেড়ে গেল। মানুষ অকৃতজ্ঞ, প্রয়োজনের সময় তারা তোমার পা ধরতেও দ্বিধা করবে না, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে ছুঁড়ে ফেলতেও তাদের হাত কাঁপবে না। প্রাপ্তি এ কারণেই কারোর প্রতি অনর্থক সহানুভূতি দেখাতে চায় না। অয়নও সেই ক্যাটাগরিতেই পড়ে, সুতরাং সে অহেতুক তার প্রতি সহানুভূতি দেখিয়েছে। তার সময় এবং সহমর্মিতা উভয়ই বিফলে গেছে। প্রাপ্তি সময় নষ্ট না করে উঠে দাঁড়ালো, পাতিলটা নিয়ে বেরোতেই যাতে অমনি নীলা আপুর কণ্ঠ কানে এলো, অয়ন ভাইয়া, আপনি কি স্টোররুমে ছিলেন? নীলা বাইরেই দাঁড়িয়ে আছে, অয়নের সাথে কথা বলছে। এখন যদি প্রাপ্তি বের হয় তাহলে নীলা তাকে দেখে ফেলবে। এটা সমস্যার কিছু নয়, কিন্তু সমস্যাটা হলো নীলা অয়নকে স্টোররুম থেকে বের হতে দেখেছে। সুতরাং প্রাপ্তিকে স্টোররুম থেকে বের হতে দেখলে তার বুঝতে 1 সেকেন্ডও সময় লাগবে না যে কারেন্ট না থাকা সময়টাতে তারা একত্রে ছিল। আর নীলার যে স্বভাব, সেই ঘটনাটা বিবিসি নিউজের শিরোনাম বানিয়ে ছড়িয়ে দেবে মজুমদার বাড়িতে। সুতরাং এখন মোটেও বেরোনো যাবে না। কিন্তু নীলা যদি স্টোররুমের দিকে আসে তাহলে এমনিতেই জেনে যাবে প্রাপ্তি স্টোররুমে ছিল, তাও অয়নের সাথে। স্টোররুমে লুকানোরও কোনো জায়গা নেই। প্রাপ্তির মাথা কাজ করছে না। এই অয়ন শিকদারের জন্য সে একটা ঝামেলায় পড়বেই মনে হচ্ছে। অয়ন যে পরিমাণে পাজি, সে তাকে বাঁচানোর চেষ্টাও করবে না। প্রাপ্তি কেন তখন বেরিয়ে গেল না, কেন বসে থাকলো পুরোটা সময় অয়নের সাথে, এ কথাগুলো ভেবেই চুল ছিঁড়তে ইচ্ছে করছে নিজের। সে দরজাটা ভিজিয়ে দিল, নিজেকে আড়াল করল যেন নীলা তাকে কোনোভাবেই দেখতে না পায়। কান পেতে শুনতে লাগলো নীলা এবং অয়নের কথোপকথন। ফলে শুনতে পেল নীলা আবার অয়নকে শুধাচ্ছে, আপনি স্টোররুমে কি করছিলেন অয়ন ভাইয়া? অয়ন একটু সময় নিয়ে উত্তর দিল, আমার ফোন এসেছিল, কথা বলার জন্য এসেছি। ছাদে তো গান বাজনা চলছিল, শোনা যাচ্ছিল না কিছু। সিঁড়িঘরই তোমাদের নেটওয়ার্কের ঝামেলা হচ্ছিল, তাই ওদিকটায় গিয়েছিলাম, তখনই কারেন্ট চলে গেছে। আপনি একা ছিলেন? আর কেউ ছিল না স্টোররুমে? অয়ন একটু সময় নিয়ে উত্তর দিল, হ্যাঁ, আমি একা ছিলাম, আমার সাথে কেউ ছিল না স্টোররুমে। আমার বোনকে দেখেননি? কোন বোন? ওই যে চিকন, মোটা চশমা, কাঁধ অব্দি চুল, হলুদ শাড়ি। চিনতে পারছি না ঠিক। ওকে না চিনারই কথা। প্রাপ্তি এমনই, ভিড়ের মধ্যে হারিয়ে গেলেও ওকে কেউ চিনবে না। অয়ন মৃদু হেসে সহজ গলায় বলল, এটা কিন্তু তুমি ভুল বললে। আমি মনে করি এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একটা আলাদা গুণ আছে ভিড়ের মধ্যে নিজেকে চেনানোর। হয়তো তোমার বোনেরও আছে। নীলা যেন একটু লজ্জা পেল। সে কথা পাল্টে বলল, আপনি ছাদে যান, অনুষ্ঠান শুরু হয়েছে। আর তুমি কোথায় যাচ্ছ? ব্যগ্রস্বরে শুধালো অয়ন। নীলা হালকা হচক খেল অয়নের প্রশ্নে, ভ্রান্ত স্বরে বলল, আমি স্টোররুমে যাচ্ছি। অ্যাকচুয়ালি বড় খালা প্রাপ্তিকে একটা কাজ দিয়েছিল, আর ও কাজ না করেই গায়েব হয়েছে। নিশ্চয়ই ফাঁকিবাজটা নিজের ঘরের দরজায় বসে আছে। ও এমনই আনসোশ্যাল, এখন ওর কাজটা আমার করতে হবে। বলেই নীলা যেতে ধরলে অয়ন তার হাত টেনে ধরল। স্টোররুমের দিকটা সম্পূর্ণ আড়াল করে বলল,
তুমি ঘেমে গেছো, তোমার কাজলটা নষ্ট হয়ে গেছে, গলে গেছে। স্টোর রুমে যে ময়লা আর গরম, আমার মনে হয় ওখানে গেলে তোমার মেকআপ আরও নষ্ট হয়ে যাবে। আই থিঙ্ক তুমি বরং মেকআপটা ঠিক করে এসো, নয়তো একটাও ছবি ভালো আসবে না। তোমার বোনের বিয়ে, তোমার ছবি ভালো না আসলে হয়? অয়নের কথাটা সাথে সাথেই কাজে লাগলো। নিজের কাজল গলে গেছে শুনে নীরব মুহূর্তের মধ্যে অস্থির হয়ে গেল। ব্যগ্র কণ্ঠে বলল, কই দেখি। বলেই নিজের মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন করতেই যাবে, অয়ন মোবাইলটা নামিয়ে বলল, তুমি আমার কথা বিশ্বাস করো না? কষ্ট পেলাম নীলা, সত্যি বলছি, তোমাকে ভালো দেখাচ্ছে না। এক কাজ করো, আমার সাথে উপরে চলো, ফ্যানের নিচে বসলে মনে হয় মেকআপটা ঠিক হয়ে যাবে। চলো চলো বলে এক প্রকার টেনে নিয়ে গেল সে নীলাকে। যাবার সময় একবার তাকালো স্টোর রুমের দিকে। এদিকে বাইরে কোনো শব্দ না পেয়ে প্রাপ্তি উকি দিল, না কেউ নেই, ময়দান ফাঁকা, এখনই সময়। সে তাড়াতাড়ি পাতিল নিয়ে বেরিয়ে গেল। বড়ফুবিকে পাতিল দিতেই প্রাপ্তির রাগী স্বরে শুধালেন, কই ছিলি তুই এতক্ষণ? প্রাপ্তি মিথ্যে বলে না, তার মিথ্যে বলা পছন্দ নয়, কিন্তু নিজেকে বাঁচাতে বলল, কারেন্ট চলে গেছিল তো, আমি দোতলায় চলে গেছিলাম, অন্ধকারে তো দেখতে পাচ্ছিলাম না, নামতে গেলে যদি আমি সিঁড়ি দিয়ে পড়ে যেতাম তখন, তাই কারেন্ট আসার পরই নেমেছি। তুই দোতলায় ছিলি? হ্যাঁ। বড়ফুপি আর প্রশ্ন করলেন না, তিনি হয়তো বিশ্বাস করলেন। প্রাপ্তি হাঁপ ছাড়ল। অবশ্য ফুপির বিশ্বাস করার উপায় নেই, দোতলায় কেউ ছিল না, সবাই ছাদে আর চারতলায় ছিল। সুতরাং প্রাপ্তি যে মিথ্যে বলছে তার প্রমাণ নেই। প্রাপ্তি ফুপির জেরা থেকে নিজেকে বাঁচিয়ে ছাদে গেল। ছাদে আবার গান বাজনা শুরু হয়েছে, বউকে হলুদ মাখানো হচ্ছে। প্রাপ্তি একটা চেয়ার টেনে বসল, গরমে ঘেমে গেছে একেবারে। হঠাৎ তার মনে হলো কেউ তাকে দেখছে। প্রাপ্তি আশেপাশে তাকাতেই অয়নের সাথে চোখাচোখি হলো। সে বসে রয়েছে তার ভাইয়েদের সাথে, কিন্তু তার দৃষ্টি প্রাপ্তির দিকে, নিবদ্ধ, একরোখা, স্থির, গাঢ় দৃষ্টি। প্রাপ্তি দৃষ্টি সরিয়ে নিল, একটু পরে আবার তাকালো। অয়ন এখনও তার দিকেই তাকিয়ে আছে। প্রাপ্তির কেমন অস্বস্তি লাগলো, তবে সেটা দীর্ঘস্থায়ী হলো না। নীলা কোথা থেকে অয়নের সামনে এসে দাঁড়িয়ে বলল, চলুন আপনারা হলুদ দেবেন। পাত্রপক্ষ উঠে দাঁড়ালো। নীলা তখন অয়নকে জিজ্ঞেস করল, ভাইয়া এখন আমাকে ঠিক লাগছে? অয়ন একটু সময় নিয়ে বলল, চোখ ফেরানো যাচ্ছে না, এতটা সুন্দর লাগছে, চল একটা সেলফি তুলি। বলেই ফোনের সেলফি ক্যামেরাটা অন করল। মেসেজটা পাঠানোর পর অয়ন দেখল প্রায় সাথে সাথে লেখাটির পাশে নীল রঙের ডাবল টিক ফুটে উঠেছে। অয়নের ঠোঁটের কোণে উকি দিল ছোট এক চিলতে হাসি, গায়ে এলিয়ে দিল সিটে। চোখ উজ্জ্বল ঝলমলে ব্যস্ত শহরের রাস্তায়। মেঘ করে এসেছে, গুড়গুড় শব্দ করছে অভিমানী মেঘেরা, বৃষ্টি নামার ফন্দি করছে তারা। অয়ন পিচ ঢালা পথের দিকে নিশ্চল চোখে তাকিয়ে আছে। আজ তেলাপোকা তার একটা দুর্বলতা জেনে গেছে, কিন্তু অয়ন তাকে সেই দুর্বলতার সুযোগ নিতে দিবে না। সে বুঝতে দেওয়া যাবে না তখন ওই ঘটনাটি অয়নের জন্য কতটা ভয়ঙ্কর ছিল। অয়ন অন্ধকার ভয় পায়, প্রচণ্ড ভয় পায়, কিন্তু তার এই ভয়ের কারণটা সে জানে না। শুধু জানে অন্ধকার হলেই তার হাত পা ঠান্ডা হয়ে যায়, তার গলা শুকিয়ে আসে, মনে হয় সে আলোহীন কোনো গহ্বরে সে আটকা পড়েছে। একটা সময় এই আধার তাকে রূপকথার দৈত্যের মতো গিলে খাবে। অয়ন বহুবার এই ভয়ের চিকিৎসা করতে চেয়েছে, কিন্তু তাকে চিকিৎসাটা করতে দেওয়া হয়নি। বলা হয়েছে ঠিক হয়ে যাবে, এখনও ঠিক হয়নি। বয়স তার 23 পার হয়ে 24-এ পড়েছে, অথচ এখনও সেই ভয়টা কাটিয়ে উঠতে পারেনি অয়ন। সময়ের সাথে সাথে ভয়টা অয়নের সঙ্গী হয়ে গেছে, কিন্তু অয়ন কাউকে সেই ভয়ের সুযোগ নিতে দিতে রাজি নয়। অয়নের একটা গুণ আছে, রুক্ষ প্রতিকূল মুহূর্তেও সে খুব স্বাভাবিক অভিনয় করতে পারে, নিজেকে গুছিয়ে নিতে পারে। তখনও বিদ্যুৎ আসার পর সে নিজেকে গুছিয়ে নিয়েছে। প্রাপ্তি ছাড়া কোনো প্রাণী টেরও পায়নি অয়নের ভেতরকার অস্থির অস্বাভাবিক দুমড়ানো ভঙ্গুর অবস্থা। অয়নের চিন্তার মেঘে চির ধরালো ফোনের শব্দ। স্ক্রিনের দিকে তাকাতে নুহা সাবাল নামটা ভেসে উঠল। অয়ন ফোন ধরেই হালকা স্বরে বলল, ক্লায়েন্টের কাজ হইছে? যাক, অবশেষে তোমাকে খুঁজে পাওয়া গেল। গম্ভীর ভারী স্বর কানে যেতেই অয়নের ভ্রু কুঞ্চিত হলো সামান্য। তার মুখের মাংসপেশি স্থির, কণ্ঠে কোনো বিস্ময় প্রকাশ না করে স্বাভাবিক স্বরে শুধালো, নুহাসের মোবাইল তোর কাছে কেন আবরার? কারণ তুমি আমার ফোন ধরছো না, বাবারও ফোন ধরছো না, তাই বাধ্য হই তোমার এই বন্ধুদের শরণাপন্ন হতে হলো। কোথায় তুমি? আবরারের কণ্ঠ খুব গম্ভীর শোনাচ্ছে। সে সচরাচর রাগ জাহির করা মানুষ নয়, তবে গম্ভীর মানুষ। রাগী অবস্থায় চূড়ান্ত পর্যায়ের গম্ভীরতা তাকে ঘিরে ধরে। অয়ন গা করল না, খুব দায়সারা স্বরে উত্তর দিল, সেটা জেনে কি করবে? আমি মঙ্গল গ্রহেও হতে পারি, তাতে নিশ্চয়ই তোমার বা মিস্টার আরিফুল শিকদারের কোনো অসুবিধা নেই। আবরার যেন দীর্ঘশ্বাস ফেলল, স্বর ঈষৎ নরম করে বলল, মামনি গতকাল সেন্সলেস হয়ে গিয়েছিল, প্রেশার লো আর প্রচুর চিন্তা করছে, প্রচুর স্ট্রেসড। আবরারের কথা যে শুনে অয়ন আগের মতোই নির্লিপ্ত স্বরে বলল, এসব আমাকে বলছিস কেন? আমি কি ডাক্তার নাকি? প্রেশার লো হলে তাকে ডিম খা, স্যালাইন খা, স্ট্রেসড হলে তাকে ঘুরতে নিয়ে যা। আমাকে বিরক্ত করা হচ্ছে কেন? আমার নিশ্চয়ই ভেঙে বলার প্রয়োজন নেই কেন সে এতটা স্ট্রেসড।
তুমি বাড়ি আসছো না, ফোন ধরছো না, তোমার কোনো আপডেট পাওয়া যায় না। ভার্সিটিতে অন্তত আমি তোমার মুখ দেখতে পারি, কিন্তু ভেকেশনে তোমার টিকিও খুঁজে পাওয়া যায় না। প্লিজ ভাইয়া, টক টু হার। অয়ন হালকা হেসে তাচ্ছিল্য ভরে বলল, তাহলে তাকে ফোন করতে বল, সে কেন ফোন করছে না? আবরার চুপ করে রইল। অয়ন সেই নিস্তব্ধতার মধ্যে নিজের উত্তর পেয়ে গেল যেন। নির্লিপ্ত স্বরে বলল, আমি আমার দাদু বাড়িতে আছি, তোর মামুনিকে জানিয়ে দিস। তুমি ওই বাড়ি আবার গিয়েছ? সেটাই কি স্বাভাবিক নয়? শিকদার বাড়িই তোমার নিজের বাড়ি, ওইটা না। অয়ন মলিন হাসল, তারপর মৃদুস্বরে বলল, এই পৃথিবীতে আমার নিজের বলে কোনো বাড়ি নেই, আমি ফোন রাখছি। বলেই ফোনটা কেটে দিল অয়ন। তার কথা বলতে ইচ্ছে হচ্ছে না। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল রাস্তার দিকে। মাঝে মাঝে উদ্দেশ্যহীনভাবে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে হয়, যখন কেউ তাকে খুঁজে পাবে না। এই পৃথিবীটা বড্ড বিরক্তিকর, বড্ড বেশি বিরক্তিকর। প্রাপ্তি তার নোট খাতা খুলে বসেছে, কিছু কোডিং বারবার লিখছে। পায়েল মশা মারছে, খুব ধৈর্য সহকারে দারুণভাবে সে মশা মারে। তার মশা মারার বিশেষ পদ্ধতি রয়েছে। প্রথমে ফ্যান, দরজা, জানালা বন্ধ করে স্প্রে করবে সারা ঘরে। 10-12 মিনিট ওভাবেই থাকবে বদ্ধ করে, নাক চেপে। তারপর যেই মশা ঢুলে পড়বে মেঝেতে, সে পা দিয়ে টিপে টিপে মশা মারবে। ব্যাট থাকলে সুবিধা বেশি হয়, কিন্তু এই বাসায় ব্যাট নেই। প্রাপ্তি অবশ্য এসবে নির্বিকার। তাকে হিমালয়ের বই সমেত রেখে দিলেও মনে হয় না সে খুব একটা ভ্রুক্ষেপ দেখাবে। এটাই তার স্বভাব। তাই তো সে নির্বিকারভাবে মেঝেতে বসে একটা টুলের উপর খাতা আর কোলের উপর বই রেখে পড়ছে। ঘর ভর্তি হইহুল্লা, অথচ এত শোরগোলের মধ্যেও সে পড়ছে। এর মধ্যে পাপিয়া এক প্রকার ছুটে এলো প্রাপ্তির মোবাইলে গিয়ে। কাপা হাতে প্রাপ্তির মোবাইলে গিয়ে বলল, আপা, তোর মোবাইল। পাপিয়ার মুখ কেমন লাল হয়ে আছে, ফর্সা গাল আর নাক বিশেষ করে। তাকে কেমন ভয়ার্ত দেখালো। প্রাপ্তি চোখ তুলে বলল, কি হয়েছে? পাপিয়া কিছু বলতে পারল না, সে ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে। প্রাপ্তির লক খুলতেই দেখল হোয়াটসঅ্যাপ অন করা। সেখানে একটা অচেনা নম্বর থেকে একটি মেসেজ। মেসেজটা দেখেই প্রাপ্তির মুখ শক্ত হয়ে গেল, মুখ রাগে বিকৃত হলো। সাথে সাথেই সে পাল্টা উত্তর দিল, আমার নাম্বার পেলেন কোথায়? কিন্তু কোনো উত্তর এলো না। প্রাপ্তি আবার চাইল পাপিয়ার দিকে। সে কাচুমাচু মুখে বলল, আমি ইচ্ছে করে খুলিনি, চাপ পড়েছে। মেসেজটা তোমার প্রেমিক পাঠিয়েছে, জানতাম না। পাপিয়ার কথা শুনে মশা মারা থামিয়ে দিল পায়েল। শকুনের মতো তেড়ে এসে বসল প্রাপ্তির সামনে। বিস্মিত স্বরে বলল, তুই প্রেম করছিস? তুমি কখনোই শাড়িটা পরবে না তেলাপোকা, তোমাকে আসমানি রঙে খুব বাজে লাগে। অয়নের মন্তব্যে কি আদৌ প্রাপ্তির কিছু যায় আসে? না, আসে না। এই কথাটাও নিশ্চয়ই এই সিনিয়র ভাইয়া মহোদয় জানেন। তবুও কেন আগ বাড়িয়ে এমন মন্তব্য? অয়ন শুধু মন্তব্য করছে না, রীতিমতো যেন আদেশ করছে। ভুলটা প্রাপ্তিরই। কোন কুক্ষণে যে এই সিনিয়র ভাইয়ের সামনে আসতে গিয়েছিল সে? না, সে নয়, এই দায়ভার বড় ফুপুর। তারই আধিক্যতা। উনি আদেশ করেছেন, বরপক্ষের কোনো অযত্ন যেন না হয়। তোদের বয়সীগুলোকে দেখভাল করার দায়িত্ব তোদের। দেখভাল? দামড়া দামড়া ছেলে মেয়েদের কি দেখভাল করবে? বরপক্ষের মোট 70 জন এসেছে, তার মধ্যে 20 জনের মতো ছোকরা ছোকরি। তাদের উৎসাহ আকাশ ছোঁয়া। গেট ধরার সময় তারা প্রায় কুদে কুদে ঝগড়া করছিল। কোনো টাকা দিবে না, বরকে নিয়ে চলে যাবে। কত নখরা! এদিকে প্রাপ্তির ভাই বোনেরাও খুব দোষী। তারা বলেই দিল, আমাদের মেয়ে কি সস্তা? হ্যাঁ, তোমরা নিয়ে যাও তোমাদের জামাই, আমাদের মেয়ের কিপটে জামাইয়ের প্রয়োজন নেই। এই কথায় না কুচু পাত্রপক্ষের গায়ে যেন পাথর এসে লাগলো। তারাও শিলা আপুকে উদ্দেশ্য করে বলল, তোমাদের মতো ঢঙি মেয়েকে নেবে কে? যত না ওজন তার 3 গুণ তো ঢং। তর্কযুদ্ধ করতে করতে একটা সময় সত্যি সত্যি যুদ্ধ লেগে যাচ্ছিল। ভাগ্যিস ওখানে বড় ফুপা ছিলেন। বড় ফুপা একেবারে গোবেচারা, শান্তিপ্রিয় মানুষ। কোনো প্রকার কলহ তার পছন্দ হয় না। সে এক কোনায় বসে তাসবিহ পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কখনো কিছুতেই তার কোনো মত থাকে না। তবে বড় ফুপুর সাথে থাকতে থাকতে তিনি কলহ ঠান্ডা করতে পারদর্শী হয়ে গিয়েছেন। তাই তো দুপক্ষের ঝগড়ার মীমাংসাটাও তিনি করলেন। গেট ধরার টাকা নির্ধারিত হলো 7,000। প্রাপ্তির বোনেরা 7,000 টাকা পেল বটে, কিন্তু সেই সাথে বড় ফুপুর রামধমক জুটল। উনি চিচি সরে শাসালেন, তোরা কি ছোট লোক নাকি? রাস্তার গুন্ডাদের মতো ওখানে চাঁদাবাজি করছিলি? যদি ওরা সত্যি সত্যি জামাই নিয়ে চলে যেত? বিয়ে হলো পবিত্র কাজ, শয়তানে তাই অনেক লাড়াচাড়া দেয়। কিভাবে বিয়েটা ভাঙবে সেটাই হয় তার প্রধান কাজ। একবার ওরা যদি অখুশি হয়ে বিয়ে ভেঙে দেয়, তাহলে ওদের কিছু হবে না, শিলার কপাল পুড়বে। শুধু পোড়া না, একেবারে ছাই পোড়া। সেই থেকে প্রাপ্তিরা হয়েছে বরপক্ষের গোলাম। প্রাপ্তিরও বোনেদের সাথে এই অসহ্যকর কাজ করতে হচ্ছে। একটু পরপর শুধানো, ছবি তুলেছেন, খেয়েছেন, কিছু লাগবে? সেজন্যই এই অয়ন নামক সিনিয়র মহোদয়ের সামনেও তাকে ঘুরঘুর করতে হচ্ছে।
অয়ন আসার পর থেকেই তার দিকে কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। গেটের মারপিটের মধ্যেও সে নির্বিকার ছিল। তার দৃষ্টি ছিল শুধু প্রাপ্তির ওপর, কেমন নিস্তব্ধ, শান্ত, স্থির দৃষ্টি। এরপর যেই একটু ফাঁক পেল, অমনি গম্ভীর স্বরে এমন মন্তব্য করে বসল। প্রাপ্তি চোখ পাকিয়ে বলল, আপনার দামি উপদেশ আপনার কাছেই রাখুন, আমার প্রয়োজন নেই। অয়নের দৃষ্টি বদলালো না, বরং কণ্ঠ গম্ভীর করে বলল, কি করব বল? তেলাপোকা প্রজাপতি হওয়ার চেষ্টা করলে চোখে লাগে কি না, তাই উপদেশটা নিজের কাছে সীমাবদ্ধ রাখতে পারছি না। চোখে লাগলে চোখ বুজে রাখেন। আমি কি দিব্যি দিয়েছি আমাকে দেখার? আপনার মতো খারাপ ছেলে আমাকে যত কম দেখবে ততই ভালো। অয়ন কিছু সময় ঠান্ডা দৃষ্টিতে চেয়ে নইল। প্রাপ্তি যেতে ধরলেই সে এক অদ্ভুত কাজ করল। অয়ন প্রাপ্তির চুলের ফুলটা টেনে খুলে ফেলে দিয়ে পায়ে পিষে ফেলল। তার এমন কাজে প্রাপ্তি চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, এটা কি হলো? কি হবে? আমার ফুলটা এভাবে নষ্ট করলেন কেন? অয়ন বিকারহীন উত্তর দিল, কারণ আমি খারাপ ছেলে। খারাপ ছেলেদের কাজের কোনো কারণ থাকে না, তাদের যা ইচ্ছে তারা তাই করে। প্রাপ্তির ইচ্ছে হলো অয়নের শুভ্র গালে একটা কষে থাপ্পড় দিতে, কিন্তু থাপ্পড়টা দিতে পারবে না সে। থাপ্পড় দিলে এখানে একটা গন্ডগোল বেঁধে যাবে। প্রাপ্তির রাগ গলনাঙ্ক পেরিয়ে স্ফুটনাঙ্কে পৌঁছাচ্ছে, তাই সে এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, এক প্রকার হনহন করে চলে গেল। ভাগ্যিস ওখানে কেউ আশেপাশে ছিল না, নয়তো একটা দক্ষযোগ্য বান্ধ বটেই। প্রাপ্তি ভেবেছিল অয়ন তাকে বিয়ের অনুষ্ঠানে শান্তি দিবে হয়তো, কিন্তু না, অয়ন মোটেই তাকে শান্তি দিল না। ঝোঁকের মতো তার পিছু নিয়েছে সে, তার দৃষ্টি তাকে সর্বত্র অনুসরণ করছে। ফলে প্রাপ্তি শেষ পর্যন্ত নীলুর কাছে গিয়ে বলল, নীলু আপু, অয়ন ভাইয়া তোমাকে ডাকছে ছবি তুলতে। নীলু অয়নের ওপর বড় সড়ো একটা ক্রাশ খেয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। ক্রাশটা এতটাই বড় যে সে প্রায় উড়ে উড়েই চলে গেল। মেয়েরা ভদ্র ছেলের থেকে উদ্ভট ছেলেদের প্রতি আকর্ষিত হয়, কথাটা আবার প্রমাণিত হলো। নীলু অয়নের কাছে যেতেই প্রাপ্তি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। অয়ন তার পিছু নিতে পারছে না, তাকে বাধ্য হয়ে নীলুর সাথে ছবি তুলতে হচ্ছে। শিলার বিয়ে হলো রাত 8টার দিকে। বিয়ের পর খাওয়া দাওয়া। সেখানে শিলা এবং তার জামাই বসলো বরপক্ষের ছোকরাগুলোকে নিয়ে। ওখানে গোল বাঁধল হাত ধোয়া নিয়ে। বরকে তারা হাত ধুতে দিবে না। এদিকে প্রাপ্তির ভাই বোনেরা কাঁধে টাওয়েল, পেয়ার সাবান নিয়ে ঘিরে আছে বরকে। এর মধ্যে অয়ন বলল, ভাইয়ের হাত তখনই ধুতে পারবে যখন ভাইয়ের শালীরা সবাই আমাদের হাত ধুইয়ে দেবে। খাতিরদারি শুধু ভাইয়ের হবে কেন, আমাদেরও হোক। ব্যাস, সবাই হো হো করে রাজি হলো। অয়ন প্রাপ্তির দিকে তাকিয়ে বলল, বেয়ানরা আসেন, হাত ধুইয়ে দিন, নাকি আমরা খুব খারাপ ছেলের ক্যাটেগরিতে পড়ি বলে আমাদের হাত ধরা যাবে না? প্রাপ্তি সূচালো নয়নে তাকালো। অয়নের ইঙ্গিত বুঝতে কষ্ট হলো না। বদের হাঁড়ি শোধ তুলতে চাইছে তখনের খারাপ ছেলে বলার, কিন্তু সেও কম নয়। সুন্দর নীলুকে বলল, আপু তোমাকে ডাকছে। ফলে অয়নের হাতটা নীলুই আগ্রহ ভরে ধুইয়ে দিল। অয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল বটে, কিন্তু প্রাপ্তি কুচ পরোয়া নেহি টাইপ ভাব দেখিয়ে অন্যদের হাত ধুতে ব্যস্ত হলো। বরের খালাতো ভাইয়ের নাম আদিল। আদিল ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপাতত সুনামগঞ্জে থাকেন চাকরির খাতিরে। প্রাপ্তির দায়িত্বে তার হাত ধোয়ার দায়ভার পড়ল। প্রচণ্ড লাজুক মানুষ। প্রাপ্তি সামনে যেতেই বলল, আমি নিজে ধুইয়ে নেব, তুমি সাবানটা রাখো। প্রাপ্তি এক প্রকার হাফ ছেড়ে বাঁচল। মানুষের হাত ধরে ধরে তা ধোয়ানোর মতো বিরক্তিকর কাজও যে ইহজীবনে তাকে করতে হবে সেটা কল্পনাও করেনি। আর ভাই বোনেরা হাদিগিল্লা টাইপের, একটু টাকার জন্য এত বিরক্তিকর কাজ করছে। প্রাপ্তি বারংবার বলেছে এসবে তাকে না টানতে, কিন্তু বড় ফুপুর ওই যে ধমক, এখন প্রাপ্তি কিছু বললেই বাসায় আরেক পালা নাটক হবে। আদিল ভাই সেই ফাঁকে শুধালো, তুমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট না? হ্যাঁ। কোন সাবজেক্ট? কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আমার সাবজেক্ট। প্রাপ্তি হাসল। কি উত্তর দিবে সে জানে না, কথা বলতেও ভালো লাগছে না। এদিকে অয়ন স্থির দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। নীলু তার হাত ধুইয়ে দিতে চাইলেও সে আগ্রহ প্রকাশ করেনি, বরং মিষ্টি করে বলল, তোমার মতো সুন্দরীকে দিয়ে এমন কাজ করালে আমার পাপ হবে। ছি ছি, তুমি এত কষ্ট করো না। বিয়ে শেষে বর বউ আলাদা করে ফটো সেশন করলো অনেকক্ষণ। তখন বরপক্ষ এবং কনেপক্ষের ছেলেমেয়েরা একত্রে বসলো। তাদের মধ্যে তখন হাসি তামাশা আড্ডা জমল। শুধু প্রাপ্তি সবার থেকে দূরে একটা চেয়ার পেনে বসে থাকলো। তার ভালো লাগছে না, মাথা ধরেছে। বিরিয়ানি তার ভালো লাগে না, দুপুরে খাওয়াটা ঠিকমতো হয়নি, সব মিলিয়ে কেমন বমি বমি পাচ্ছে। সে বাড়ি যেতে চায়। ৩-৪ বার বড় ফুপুকে বলেছে, কিন্তু তিনি গা করেননি। কনভেনশন সেন্টার থেকে বাসা অনেক দূর, নয়তো ঠিক চলে যেত। ওদিকে হা হা হিহি চলছে, একে অপরের প্রেম নিয়ে বিস্তর চর্চা করছে। ফলে সেজো ফুপুর ছেলে অয়নকে প্রশ্ন করল, ভাইয়া সবার কথা শুনলাম, এবার আপনার পালা,
আপনার নিশ্চয়ই গার্লফ্রেন্ড আছে, এবার সেই লাকি গার্ল সম্পর্কে একটু বলুন শুনি। অয়ন সাথে সাথে হেসে বলল, না ভাই, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। যা, মিথ্যে কথা। সত্যি, আমি কখনো প্রেমে পড়িনি। তবে আমি যদি কখনো কারোর প্রেমে পড়ি, তবে তাকে এতটা ভালোবাসবো যে কখনো ভালোবাসার কমতি অনুভব করতে দেব না। প্রতিটা মুহূর্তে অনুভব করাবো সে আমার জীবনের সম্রাজ্ঞী, সে আমার একমাত্র ভালোবাসা। আফসোস, আমার জীবনে এখনো সেই প্রেমটা আসেনি। আমি আপাদমস্তক সব দিক থেকেই ভার্জিন। কথাটা বলার সময় অয়ন চাইল প্রাপ্তির দিকে। ঠিক তখনই তাদের চোখাচোখি হলো। অয়ন চোখ সরালো না, এমন মনে হলো কথাটা যেন অয়ন তাকেই উদ্দেশ্য করে বলছে। কথাটা বলার সময় অয়ন চাইল প্রাপ্তির দিকে। ঠিক তখনই তাদের চোখাচোখি হলো। অয়ন চোখ সরালো না, এমন মনে হলো কথাটা যেন অয়ন তাকেই উদ্দেশ্য করেই বলছে। অয়নের উত্তর গোল টেবিলকে শান্ত করতে পারল না। নীলু আপুর মুখে চাপা উত্তেজনা। পছন্দের পুরুষ সিঙ্গেল, বিষয়টা অবশ্যই উত্তেজনার কারণ। সে যে সেখানে তাতা থই থই গানে নাচছে না, এটাই বরং অস্বাভাবিক। নীলা নিজের উত্তেজনাকে চেপে রাখতে পারল না, প্রশ্ন করেই ফেলল, আপনি ঠিক কেমন মেয়ের প্রেমে পড়তে চান অরণ ভাই? অয়ন প্রাপ্তির থেকে দৃষ্টি সরালো না। সে প্রাপ্তির দিকে তাকিয়েই বলল, ভাবিনি, তবে এমন কেউ যার কাছে হাঁটু ভাঙতে, মাথা নত করতে দ্বিধা হবে না। আমার আমিকে উজাড় করে দিতে সংকোচ হবে না। অয়নের নির্নিমেষ দৃষ্টিতে প্রাপ্তির অস্বস্তি লাগছে। লোকটার দৃষ্টিটা কেমন যেন, একেবারে মনে হচ্ছে তাকে ফুটো করে দেবে এই দৃষ্টি। এরই মধ্যে সেজ ফুপু তাকে ডাকলেন, প্রাপ্তি, এদিকে আয়, বড় আপা তোকে ডাকে। প্রাপ্তি দেরি না করে উঠে চলে গেল, তবে মনে হলো অয়ন তাকে তখনও দেখছে, গাঢ় স্থির নয়নে। লোকটার মতলব কি? অনেক খুঁজে পার্টি হলের একপাশে পাওয়া গেল বড় ফুপুকে। বড় ফুপুর কাছে যেতেই তিনি একটা চাবি ধরিয়ে বললেন, দ্রুত যাত হোটেলের 7 তলায়। কেন? প্রাপ্তির পাল্টা প্রশ্ন। বড় ফুপু একটু মুখ খিচালেন। এই হয়েছে এই প্রজন্মের এক সমস্যা, কিছু বললেই আগে বলবে কেন, কি জন্য। এত প্রশ্নের হ্যাপা মোটেই সহ্য হয় না মনোয়ারা বেগমের। তিনি ঝাঝালো স্বরে বললেন, তোকে যেতে বলেছি, যাবি। যে করব কি? 7 তলার ঘরের বিছানায় নিশ্চয়ই গদানোর জন্য আমাকে পাঠাচ্ছ না? ভাষা কি তোর? গদানো কি? হ্যাঁ, গদানো কি? দিনকে দিনকে একেবারে উচ্ছন্নে যাচ্ছ। বড় ভার্সিটিতে পড়ার এই নমুনা? তুমি কি জ্ঞান দিতে দেখেছ ফুপি? থাপড়া মারব কিন্তু। প্রাপ্তি কঠিন চোখে ফুপুর দিকে তাকিয়ে রইল। এই মহিলার সাথে কথা বলা এই এক হ্যাপা, শুধু মারতে চায়। ছেলে ঘর ছাড়ার পরও আক্কেল হয়নি। প্রাপ্তি একটা দীর্ঘশ্বাস ফেলল। বড় ফুপু সাথে সাথেই বললেন, এমন লম্বা শ্বাস ছাড়লি কেন? এখন শ্বাস ছাড়াও অপরাধ? বলি, বুড়ো হওয়ার সাথে সাথে মাথার তারগুলো কি সব ছিঁড়ে গেছে? এই আমি গেলাম। বলেই যেতে ধরলে বড় ফুপু হাত টেনে বলল, শোন, এই চাবিটা নে, 7 তলার এই রুমটা ওদের বাসর ঘর। তুই আর তোর বোনেরা যা বাসর ঘর সাজিয়ে দিয়ে আয়। তুমি নীলু আপুকে না বলে আমাকে বলছো কেন? কেন, তুমি কি প্রেসিডেন্ট বারাক ওবামা নাকি যে তোমাকে বলা যাবে না? বেশি কথা বলিস না। শিলা আপু ও শ্বশুরবাড়ি যাবে না? আকদ হলে শ্বশুরবাড়ি যাবে কেন? বেশি বকিস না। তোর মেজো ফুফু বলেছে হোটেলে বাসর করবে। বাসায় নতুন জামাইকে ঘর ছাড়ার মতো ঘর নেই। এটা সত্য, শিলা আপার আকদ হচ্ছে, কিন্তু আকদেও তার কোনো ইচ্ছে অপূর্ণ রাখা হয়নি। শিলা আপার বর বিদেশে থাকেন, তিনি আগামী সপ্তাহেই কানাডা ফেরত যাচ্ছেন। এবার শিলা আপাকে নিয়ে যাওয়া হচ্ছে না। শিলা আপা যাবে 1 বছর পর, তখনই তাদের বৌভাত হবে ধুমধাম করে। শিলা আপার বিয়েটা প্রথমে খুব স্বাভাবিক এবং ঘরোয়াভাবেই হওয়ার কথা ছিল, কিন্তু আপত্তি করলেন শিলা আপা। পাপিয়ার কাছ থেকে শোনা, তিনি নাকি দীর্ঘ 2 দিন খাওয়া এবং গোসল করেননি, যাকে বলে একেবারে নাওয়া খাওয়া বন্ধ। এতে মেজো ফুপুর আহ্লাদ বাড়ল, তাই তিনি আকজটাই বিয়ের মতো করে করছেন। বিশাল হোটেলের পার্টি হল বুক করেছেন, 7 তলায় আবার একটি হানিমুন সুইট। প্রাপ্তি বড় ফুপুর কাছ থেকে চাবিখানা নিয়ে হাজির হলো ওই জটলার মধ্যে। তার সব বোনেরা এবং বরপক্ষের সবকটা হনুই সেখানে বসে আছে। প্রাপ্তি নীলার উদ্দেশ্যে বলল, নীলু আপা, উঠো। বেশ ভালো একটা জমজমাট আড্ডার মধ্যে প্রাপ্তির ডাক ছন্দপথন ঘটালো। নীলা একটু বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে? 7 তলায় যেতে হবে, বাসর ঘর সাজাতে। বাসর ঘর? তরুণ তরুণীর মধ্যে একটা উত্তেজনাময় শব্দ। জটলার প্রতিটা বান্দার চোখ চকচক করে উঠল। শিলার আপার ছোট ননদ বলে উঠলেন, বাসর ঘর? এই আমরাও আসি। আদিল ভাই এদের মধ্যে সবচেয়ে বড়, তিনি তার গাম্ভীর্য রক্ষা করে বলল, আমরা যেয়ে কি করব? করার তো অনেক কিছুই আছে, তোমরা কি করতে চাও সেটা বলো। আদিল চোখ কুচকে শুধালো, কি করার প্ল্যান তোদের? প্রাপ্তি প্ল্যানটা শুনতেই চোখ কুচকে বলল, এমন কিছু ভুলেও করবেন না, আমি সোজা যেয়ে বড় ফুপুকে বলে দেব। দুজন মানুষের মধ্যে একটা প্রাইভেসির ব্যাপার আছে। নীলা প্রাপ্তিকে বলল, তোকে নিয়ে আর পারলাম না রে প্রাপ্তি, সবকিছুতে তোর বেশি বেশি। একটা মোবাইলের রেকর্ডিংই তো, আমরা তো আর ক্যামেরা লাগাচ্ছি না।
কিন্তু এটা অন্যায় নীলু আপা, তুমি দিনকে দিন দেখছি বিবেক বুদ্ধি লাটে উঠাচ্ছ। প্রাপ্তির কথায় নীলুর মুখখানা অপমানে রক্তিম হয়ে গেল। অন্য সময় এতটা অপমান বোধ হতো না, কিন্তু অয়নের সামনে এমন অপমান সহ্য হলো না। ফলে ঝাঝালো স্বরে বলল, তুই বিবেকধারী, গলে গলে পড়ে তোর বিবেক। এজন্যই মানুষ বলে পড়াশুনো করতে, পড়াশুনো না করলে এমন মাথায় কুবুদ্ধিই ঘোরে। নীলা ক্ষেপে আরও দু কথা শুনিয়ে গেল, কিন্তু বাহাত ঢোকালো আদিল। বলল, প্রাপ্তি ইজ রাইট, ওদের এটা একটা ইম্পর্টেন্ট রাত, এই রাতে তাদের প্রাইভেসি ম্যাটার্স, মজার একটা লাইন থাকা প্রয়োজন। অয়ন আদিলের দিকে চাইল, তার চোখের ধার খানিকটা তীক্ষ্ণ হলো। সে উঠে দাঁড়িয়ে বলল, মজার লাইনটা খুব আপেক্ষিক আদিল ভাই, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমরা সামান্য মজা করছি, এতটা বুদ্ধি সবারই আছে কোথায় কতটা বেসামাল হতে হয়। আমরা শুধু ওদের কথা শুনব, কথাবার্তার পর তারা কি করে সেটা আমরা সবাই জানি। প্রাপ্তি কড়া চোখে চাইল অয়নের দিকে। অয়ন যে অসভ্য সেটা আবারও প্রমাণ দিল সে। সবগুলো অশৈল মস্তিষ্কের মধ্যে প্রাপ্তির সুশীলতা টিকল না। ওরা সত্যি সত্যি একটা বাটন ফোন রেখে দিল বাসুর ঘরে। বাসুর ঘর সাজানোর পর আদিল, অয়ন এবং আরও ৩-৪ জন সিগারেট টানার বাহানা করে বাহিরে গেল। হোটেলের স্মোকিং জোনে জ্বলন্ত বেনসন আঙুলের ফাঁকে নিয়ে দাঁড়িয়ে আছে অয়ন। আদিল সিগারেটে আগুন ধরাতেই সে বলল, বুড়ো বয়সে কচি মেয়ের প্রেমে পড়লেন নাকি আদিল ভাই? অয়নের প্রশ্নে আদিল একটু হকচক্কে গেল। ধরা খেয়ে গেছে এমন মুখ হয়ে গেল যেন তার। লাজুক স্বরে বলল, কি বলছো? যা দেখছি বেআইনের কথায় হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছিলেন যে। আদিল এবার মৃদু হাসল, হালকা গলায় বলল, বোঝা যাচ্ছে নাকি প্রাপ্তির প্রেমে ট্রেমে পড়লেন নাকি আদিল ভাই? আদিল মৃদু গলায় লাজুক স্বরে বলল, প্রেম না ঠিক, তবে ভালো লেগেছে। বয়সের তো ফারাক আছে, বেশি কোথায়, মাত্র তো কয়েক বছর, এখন এসব চলে। অয়নের দৃষ্টি সুচালো হলো, গম্ভীর স্বরে বলল, তাহলে এবার প্ল্যান কি? আদিল লাজুক বরের মতো বলল, আপাতত কিছু ভাবিনি, দেখি প্রথমে একটু কথাবার্তা বলি। আত্মীয়তা তো আছেই, বাসা থেকেও বলাতে সমস্যা হবে না। বুঝতেছি না, বুড়ে বয়সে ভীমরতি হয়েছে নাকি রং লাগায় মাথা খারাপ হয়ে গেছে? কেন বলো তো? আদিলের চোখে মুখে হানা বিল রাজ্যের বিস্ময়। কৌতূহলে ভ্রু কুচকে এলো। অয়ন নির্লিপ্ত ভাব নিয়ে সিগারেটে সুখ টান দিল। তারপর বলল, না আসলে বুড়ে বয়সে মাদারি খেলা দেখানোর শখ হয়েছে কিনা। খারাপ কিসে মেয়েটা? খারাপই খারাপ, ডেঞ্জারাম, টিপিক্যাল রিনা খান। আপনি যাকে হেনা ভাবছেন সে রিনা। ওকে বিয়ে করলে প্রতিদিন দমকল বিভাগকে ফোন করতে হবে। প্রস্তুত থাকলে করুন যা করার। প্রাপ্তি একটা বিষয় নিয়ে চিন্তিত। বাসর ঘর সাজাতে যেয়ে সে একটা জায়গায় শিলার বরের নাম লিখতে যেয়ে লিখল, নির্ঝর শিকদার। প্রায় সাথে সাথে নীলা বলে উঠল, নির্ঝর চৌধুরী হবে। এখনো ভাইয়ের নাম জানো না? তখন থেকেই কথাটা মাথায় ঘুরপাক খাচ্ছে। অয়ন তো শিকদার, তাহলে তার চাচাতো ভাই চৌধুরী কেন? কথা ভাবতে ভাবতেই লবি দিয়ে হাঁটছিল। অমনি কোথা থেকে অয়ন এসে ওর পথ রোধ করল। প্রাপ্তি চোখ তুলে চাইল। অয়নের পরনে আজ পুরাই ফর্মাল পোশাক ছিল, কোট, প্যান্ট, টাই। এখন সব এলোমেলো, টাইটা একটু ঢিলে করা, শার্টের হাতাটা গুটানো, কোটটা হাতে ঝুলছে। প্রাপ্তি পাশ কাটাতে চাইলে অয়ন আবার পথ রোধ করল। প্রাপ্তি এবার চোখ গরম করে বলল, কি চাই? যদি বলি তোমাকে? প্রাপ্তি চোখ পাকালো। অয়ন হাসল সদাচরিত সেই ফিচলে হাসি। তারপর স্বর খাদে এনে বলল, তুমি বেশ চালাক মেয়ে। আমি তোমাকে ভিন্ন ভেবেছিলাম, কিন্তু তোমার আর বাকিদের মধ্যে কোনো তফাৎ নেই। সত্যি করে বলো তো, আজ এত সাজের ঘনঘটা কেন? কলেজে তো চুলে শ্যাম্পুও দিতে না, পোশাকের ছিঁড়ি হতো ভিত্তি কিচড়ি। আজ এত সাজগোজ কেন? ছেলে পটাতে? প্রাপ্তির কান ঝাঁ ঝাঁ করছে, নাকের পাটা ফুলিয়ে বলল, কি বলতে চান আপনি? অয়ন পেছনে ঘুরে আদিলের দিকে আঙুল দেখিয়ে বলল, তোমার টার্গেট আদিল ভাই ছিল তাই না? হলুদের দিন তাকে দেখার পর থেকে এমন পরিকল্পনা করেছ, ঘাসফড়িংয়ের পালক লাগিয়ে ঘাসফড়িং সেজে আদিল ভাইয়ের সামনে ঘুরবে আর সে লাল ফেলবে। আফটার অল বড়লোকের ছেলে পটানোর এর থেকে ভালো উপায় কি ছিল? অয়নের কথাটা শেষ হওয়ার আগেই সজোরে তার গালে একটা চর বসিয়ে দিল প্রাপ্তি। চরটা এতটাই জোরে ছিল যে তার হাত জ্বলছে, কিন্তু সেটার পরোয়া না করে সে কঠিন স্বরে বলল, অসভ্য, জানোয়ার, আর কখনো এমন কথা বললে আপনার মুখ ভেঙে দেব। বলেই হন হন করে হাঁটা দিল সে। লবিতে পিন পতন নীরবতা। বরপক্ষের ছেলেপুলেরাও সাক্ষী অয়নের চরের। অয়ন চোয়ালে হাত দিয়ে ধীর স্বরে বলল, আউচ। এরপর কিছু হয়নি এমন একখানা ভাব করে আদিলের সামনে গিয়ে দাঁড়ালো। উদাস মলিন স্বরে বলল, দেখলেন তো ভাই, বলেছিলাম না মেয়েটার মাথায় প্রবলেম। আপনি তাকে পছন্দ করেন বলতেই আমাকে থাপ্পড় মারলো আর বলল মুখ ভেঙে দেবে। আদিল বেচারা ভেবা চাকা খেয়ে আছে, তার মাথা কাজ করছে না। সে কিছুটা বিব্রত স্বরে বলল, তুমি বলতে গেলে কেন? আমি আন্দাজ করেছিলাম এমন কিছু হবে। আপনি মানি ব্যক্তি, আপনাকে এভাবে অপমান করলে আমার খারাপ লাগতো না? আমি কি করে আপনাকে থাপ্পড় খেতে দেই?
আম সরি, আমার জন্য তোমাকে এভাবে থাপ্পড় খেতে হয়েছে। আমার নিজেরই খারাপ লাগছে। ইটস ওকে আদিল ভাই, ভাইদের মধ্যে চলে। ছেল। আদিল তাও অপরাধীর মতো মুখ কাচুমাচু করে ফেলল। তারপর খুব হতাশ স্বরে বলল, থ্যাংক ইউ অয়ন, বাঁচিয়ে দিলে। এই মেয়ে সত্যি ডেঞ্জারাম। ইউ আর ওয়েলকাম। বলেই বাঁকা হাসল অয়ন। গালটা একটু হালকা করে ঘষতে ঘষতে বিড়বিড় করে বলল, তেলাপোকার হাতে জোর আছে।